গল্প অপেক্ষারা সূচনা পর্ব। লেখা অতন্দ্রিলা আইচ। এই যে শুনুন, আমাকে বিয়ে যে করলেন, এবার তো আপনাকে জেলে যেতে হবে। বাসর ঘরে ঢুকেই সদ্য বিবাহিতা স্ত্রীর মুখে কথাটা শুনে হকচকিয়ে গেল সায়েম। জেলে যেতে হবে মানে? নাজ সহজ গলায় বলল, মানে হলো আমার বয়স 17 বছর 11 মাস। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী 18 বছরের আগে একটা মেয়েকে বিয়ে করা বা বিয়ে দেওয়া দুটোই শাস্তিযোগ্য অপরাধ। সেই হিসাবে আপনি এবং আপনার মা দুজনেই কাল সকালে জেলে যাচ্ছেন। সায়েম বিস্ময় খাবি খেয়ে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তুমি কে? আমার বিয়ে তো অন্য একটা মেয়ের সঙ্গে হবার কথা ছিল, তাই তো। সায়েম হ্যাঁসূচক মাথা নাড়ল। আর বলবেন না। আমি তো এসেছিলাম আপনার বিয়েতে কাচ্চি খাওয়ার লোভে। শুনেছিলাম আপনার বিয়েতে নাকি হানিফ বাবুর্চি নিজের হাতে কাচ্চি রান্না করবে। প্রথম ব্যাচে খেতে বসবো, তখনই আপনার মা খপ করে আমাকে ধরে নিয়ে গেলেন। পরে শুনলাম যে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হবার কথা ছিল সে নাকি ভেগে গেছে। ভেগে গেছে মানে? ভেগে গেছে মানে পালিয়ে গেছে, তাও আবার বয়ফ্রেন্ডের সঙ্গে। এরপরের ঘটনা শুনুন। আপনার মা নাকের পানি চোখের পানি এক করে আমাকে বললেন, মা গো, তুমি এখন আমাদের একমাত্র ভরসা। আমাদের মান সম্মান সব তোমার হাতে। তুমি যদি এখন আমার ছেলেকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি বিষ খাবো। কেমনটা লাগে বলুন তো? একে তো আমি মানুষের কান্না সহ্য করতে পারি না, তার ওপরে আবার বিষ খাওয়ার থ্রেট। বাধ্য হয়ে রাজি হতেই হলো। সাইমের চোখ মুখ ইতোমধ্যেই অগ্নিবর্ণ ধারণ করছে। ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল সে। কনার বলেছিল মানুষটা নাকি প্রচণ্ড রাগী। সেই রাগের বহিঃপ্রকাশের সাক্ষী যে এত তাড়াতাড়ি হবে, সেটা অবশ্য জানা ছিল না। কণা হলো নাজের বান্ধবী। বান্ধবীর ভাইয়ের বিয়েতে এসেই পাকেচক্রে নিজেকে বসতে হলো বিয়ের পিঁড়িতে। নাজের বাবা চলে গেছেন মাস 6 হলো, তাই একমাত্র মেয়ের একটা গতি হবার আশায় তার মাও এই আকস্মিক বিয়েতে খুব একটা আপত্তি করেননি। বাইরে থেকে খুব চেঁচামেচির আওয়াজ আসছে। লোকটা বোধ হয় একটু বেশিই ক্ষেপে গেছে। আহারে, এখন তো নিজের থেকে বেশি ওই মানুষটার জন্যেই খারাপ লাগছে নাজের। আশায় আশায় বসে ছিল অসম্ভব সুন্দরী একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। আর সেখানে বিয়ে কিনা হয়ে গেল নাজের মতো একটা বাচ্চা মেয়ের সঙ্গে। নাজ উঠে গিয়ে দরজায় কান রাখল। সাইম হুঙ্কার দিয়ে বলল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আমি কিছুই জানলাম না। সাইমের মা হাসনা বেগম অসহায় গলায় বললেন, তোকে আগেভাগে জানালে তুই রাগ করতি, তাই। তোমার কি মনে হয় এখন আমি খুব খুশি হয়েছি? এই তোমাদের পছন্দ না? কত বড় বড় কথা শুনেছিলাম। মেয়ে নাকি হীরার টুকরা, লাখে একটা। হীরার টুকরা মেয়ে বিয়ের রাতে পালিয়ে যায় কি করে? বাবা, তুই একটু শান্ত হ। শান্ত হতে পারছি না মা। আর এটা কি করলে তোমরা? বাচ্চা একটা মেয়ে বিয়ের গেস্ট হয়ে এসেছে, তাকেই ধরে বিয়ে দিয়ে দিলে। এবার সাইমের বাবার গলায় স্বর শোনা গেল। তিনি শান্ত গলায় বললেন, তো কি হয়েছে? আল্লাহ যা করেন ভালোর জন্যেই তো করেন। সাইম ধমকের সুরে বলল, বাবা তুমি চুপ করো তো। আমি মায়ের কাছ থেকে শুনতে চাই। নাজ দরজার কাছ থেকে সরে এলো। এত কষ্ট করে মানুষের ঝগড়া শোনার কোনো মানে হয় না। এই ঘরটার সঙ্গে একটা বারান্দা রয়েছে। বারান্দাটা তেমন বড় নয়, তবুও বহু কষ্টে দুটো বেতের সোফা ঢোকানো হয়েছে। নাজ গিয়ে একটা সোফায় বসে পড়ল। রাত তেমন হয়নি। সবে 10টা বাজে। তবুও চারিদিকে শুনশান নীরবতা। অবশ্য ঢাকায় 10টা তেমন রাত না হলেও ময়মনসিংহে গভীর রাত। নাজের সারাটা জীবনই কেটেছে এই ময়মনসিংহে। ছোটবেলায় খেলতে গিয়ে উঠানে পা পিছলে পড়ে যাওয়া, প্রথমবার স্কুলে যাওয়া, স্কুল থেকে বিদায় নেওয়া, বাবার চলে যাওয়া কত শত স্মৃতি জড়িয়ে আছে এই শহরটাতে। ভাগ্য এখন তাকে কোথায় নিয়ে যায় কে জানে। আচ্ছা, তাকে কি এখন সাইম নামের ওই মানুষটার সঙ্গে ঢাকায় গিয়ে থাকতে হবে? কনার মুখে শুনেছে সাইম ইন্টারমিডিয়েট পাশ করেই ঢাকায় চলে গেছে। সেখানেই তার উচ্চশিক্ষা, সেখানেই চাকরি। ময়মনসিংহে আসতে তার একেবারেই ভালো লাগে না। তাই তো কনার সঙ্গে 2 বছরের বন্ধুত্বে কখনো দেখা হয়নি তার ভাইয়ের সঙ্গে। দরজার আওয়াজ পেয়ে নড়েচড়ে বসল নাজ। সায়েম বারান্দায় এসে নিঃশব্দে বসে পড়ল তার পাশের সোফাটায়। সহজ গলায় বলল, আই এম সরি। কি অদ্ভুত ব্যাপার।
একটু আগেই মানুষটা কি ভয়ানক রেগে ছিল, অথচ এখন তার গলায় রাগের লেশমাত্র নেই। নাজ অবাক গলায় বলল, আপনি সরি বলছেন কেন? তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলার জন্য। আমি বুঝতে পারছি আমার মায়ের জোরাজুরিতেই বিয়েটা করতে বাধ্য হয়েছ তুমি। নাজ চুপ করে রইল। এবার তুমি যা বলবে তাই হবে। আমি আবার কি বলবো? না মানে, তুমি তো বিয়েটার জন্যে প্রস্তুত ছিলে না। তাই তুমি চাইলে দ্রুতই আমি ডিভোর্সের ব্যবস্থা করতে পারি। নাজ ভ্রু কুঁচকে বলল, আপনার কি আমাকে দেখে গাধা মনে হয়? সাইম অপ্রস্তুত গলায় বলল, না, গাধা মনে হবে কেন? একে তো পাকেচক্রে এই বিয়েটা করে ফেঁসে গেছি, তার ওপরে আপনি আবার ডিভোর্স দিয়ে আরেক দফা ফাঁসানোর চেষ্টা করছেন। মানে, এখন যদি আপনার সঙ্গে আমার ডিভোর্স হয় তাহলে আমার মাথার ওপরে ডিভোর্সের ট্যাগ বসে যাবে না। পরবর্তীতে কেউ চাইবে আমাকে বিয়ে করতে। শেষমেশ আপনার আর আপনার মায়ের চক্রান্তে সিঙ্গেলি থেকেই মরতে হবে। সাইম চুপ করে রইল। নাজ স্বাভাবিক গলায় বলল, আপনি বোধহয় আমার নাম জানেন না। আমি নাজনীন। সবাই নাজ বলে ডাকে। আমার নাম সায়াম। আমি জানি। কি করে? ওমা, সবাইকে নিজের মতো ভাবেন নাকি? যার সঙ্গে বিয়ে হচ্ছে তার নামটা পর্যন্ত জানব না। যাই হোক, বাদ দিন। এখন আপনাকে একটা অনুরোধ করি। না বলতে পারবেন না কিন্তু। কি অনুরোধ? যে কাজটির লোভে আপনার বিয়েতে এসেছিলাম সেই কাজটিটাই আমার খাওয়া হয়নি। বিয়ের সাথে সাথেই আমাকে এ ঘরে এনে বসিয়ে রেখেছে। একটা মানুষ যে ক্ষুধার্ত সেদিকে কারোর খেয়াল নেই। আপনি এবার আমাকে আপনার বিয়ের মানে আমার বিয়ের কাজটি খাওয়াবেন প্লিজ। সায়েম হতভম্ব দৃষ্টিতে কিছুক্ষণ নাজের দিকে তাকিয়ে থেকে বলল, বসো, আনছি। সায়েম মিনিট পাঁচেকের মধ্যেই ফিরে এলো কাচ্চির প্লেট হাতে। নাজ বিছানায় বসে আইস করে খাচ্ছে আর চোখে পর্যবেক্ষণ করছে লোকটাকে। সায়েম বারান্দায় আবার আগের জায়গায় ফিরে গিয়ে পা দোলাচ্ছে। শুধু যে পা দোলাচ্ছে তা বললে ভুল হবে, আলোর গতিতে পা দোলাচ্ছে। আচ্ছা, প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ যেন কত! নাজ আবার কমার্সের ছাত্রী, এসব গতিবেগ মনে রাখা তার সাধ্য নয়। মানুষ যখন টেনশনে থাকে তখন নাকি এমন অনবরত পা দোলায়। এই মানুষটাও কি বিয়ের পুরো বিষয়টা নিয়ে টেনশনে পড়ে গেছেন? এর মধ্যে টেনশনে পড়ার কি হলো কে জানে। নাজের তো টেনশন হচ্ছে না, বরং মজা লাগছে। আলোর গতিতে পা দোলানোর সঙ্গে সঙ্গে ছেলেটা একটার একটা সিগারেট ধরিয়েই যাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! একটা প্যাকেটে কয়টা সিগারেট থাকতে পারে? বড়জোর ২০-২৫টা। এই ছেলে যে হারে সিগারেট ধরাচ্ছে তাতে এতক্ষণে তো প্যাকেট ভর্তি সিগারেটও ফুরিয়ে যাবার কথা। আচ্ছা, তার কাছে কোনো জাদুর বাক্স টাক্স নেই তো? যে বাক্স থেকে সিগারেট বের করে নিলে সংখ্যায় কমে না বরং ক্রমশ বাড়তেই থাকে। খাওয়া শেষ, নাজ উঠে গিয়ে হাত ধুয়ে এল। চুপচাপ বসে রইল বিছানার ওপরে। সাইমের কর্মকাণ্ডে কোনো প্রকার পরিবর্তন এলো না। আচ্ছা, এই মানুষটার কি তাকে পছন্দ হয়নি? যদি নাও হয়ে থাকে তাতে অবাক হওয়ার কিছু নেই। নাজের উচ্চতা সাধারণ বাঙালি মেয়েদের চাইতেও কম। গাত্রবর্ণও কিছুটা শ্যামলার দিকে। অন্যদিকে সাইমের গায়ের রং ধবধবে ফর্সা। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। চুলগুলো কিভাবে যেন আঁচড়ে রাখে। দেখলেই ছুঁয়ে দেখার ইচ্ছে হয়। এমন একটা মানুষের পাশে কি মানবে নাজকে? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে পড়ল, নাজ নিজেও জানে না। যখন তার ঘুম ভাঙল তখন চারিদিক রোদের উষ্ণতায় চকচক করছে। কয়টা বাজে কে জানে। এ ঘরে কোনো ঘড়ি দেখা যাচ্ছে না। ফোনটাও কাছে নেই, থাকলে চট করে সময়টা দেখে নেওয়া যেত। সাইমকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো আগেই তার ঘুম ভেঙেছে বলে ঘরের বাইরে চলে গেছে। হঠাৎই নাজের মনে পড়ল গত রাতে তার অবিরাম সিগারেট খাওয়ার দৃশ্য। মানুষটা সিগারেট খেতে খেতে বারান্দাতেই ঘুমিয়ে পড়ে নিত। ভয় ভয় বারান্দার দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল নাজের। সোফার ওপরে পা দুটো ভাঁজ করে শান্তির ঘুম দিচ্ছে সায়াম। কি সাংঘাতিক মানুষ! নাজ উঠে গিয়ে সাইমের কানের কাছে তার হাতের চুড়িগুলো দিয়ে ঝনঝন শব্দ করতে লাগলো। তবুও মানুষটার মধ্যে কোনো হেরফের নেই। একই ভঙ্গিতে ঘুমিয়ে রয়েছে সায়াম। নাজ এবার চুড়িতে শব্দ করতে করতে উঁচু স্বরে বলল, এই আপনি উঠুন তো। এখানে ঘুমিয়ে পড়েছেন কেন? সাইম এবার নড়েচড়ে উঠল। ঘুমোজোড়ানো চোখে একবার নাজের দিকে তাকিয়ে আবারও চোখ দুটো বন্ধ করে ফেলল। নাজ আবারও বলল, আহা, উঠুন না।
আপনাকে এখানে ঘুমাতে দেখলে মানুষ কি বলবে? বলবে কেমন ফাজিল মেয়ে। প্রথম দিনেই স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে। সাইম উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত গলায় বলল, মানুষ দেখবে কি করে? আমার ঘরের দরজায় কি লুকিং গ্লাস লাগানো আছে? ননসেন্স। নাজ উত্তর দিল না। সকাল সকাল এই মানুষটার সঙ্গে তর্কে জড়ানোর কোনো অর্থ হয় না। সাইম কিছুক্ষণের মধ্যেই হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নতুন বউকে শাড়ি পরে সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়াতে হয়, এটা সকলেরই জানা। এই নিয়ম রক্ষা করার জন্যে গতকাল রাতেই নাজের শাশুড়ি মা বেশ কয়েকটা শাড়ি দিয়ে গেছেন তাকে। কিন্তু সমস্যা একটাই, কি করে শাড়ি পরতে হয় নাজ তাই জানে না, শাড়ি পরে ঘুরে বেড়ানো তো দূরের কথা। অসহায় ভঙ্গিতে ঘরের দরজা খুলে উকি দিতেই দেখতে পেল আশার আলো। সেই আশার আলোটা হলো কণা। নাজ কণার উদ্দেশ্যে বলে উঠল, ওই শাড়ি পরিয়ে দিয়ে যা। কণা সঙ্গে সঙ্গে ছুটে এলো, উৎফুল্ল ভঙ্গিতে জড়িয়ে ধরল নাজকে। জড়িয়ে ধরেই বলল, দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমার ভাবি হয়ে গেছিস। নাজ গম্ভীর গলায় বলল, বিশ্বাস না হবার কি আছে? মানুষ বিন্দু থেকে সিন্ধু হয়ে যায়, কোটিপতি থেকে ফকির হয়ে যায়, আর আমি তো সামান্য ভাবি হয়েছি। মাঝে মাঝে তুই কি সব যে বলিস, আমি কিছুই বুঝি না। বুঝতে হবে না, শাড়িটা পরিয়ে দে। কণা শাড়ি পরাতে পরাতে আগ্রহী কণ্ঠে বলল, এই নাজ, আমার ভাইয়াকে কেমন দেখলি? কেমন আবার দেখব? উনি যেমন তেমনই দেখেছি। ভাইয়াকে এতটা হালকাভাবে নিচ্ছিস? তুই জানিস ভাইয়ার অফিসের প্রতিটা মেয়ে তার ওপরে ক্রাশ খেয়ে বসে আছে। প্রতিদিন কত শত মেয়ে যে ভাইয়াকে ফেসবুকে প্রপোজ করে তার কোনো হিসাব নেই। তো সেই প্রপোজ করা একজনকে নিয়ে এলেই তো হতো। আমাকে হুট করে বিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? কণা অন্যরকম গলায় বলল, নাজ, তুই এই বিয়েতে খুশি না? নাজ কাতর কণ্ঠে বলল, দোস্ত আমি জানি না। আমার ভেতরে যে কি অনুভূতি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। শোন, তোকে আমি একটা বিষয়ে নিশ্চিত করতে পারি। ভাইয়ার সঙ্গে তুই কখনোই কষ্টে থাকবি না। ও একটু অন্যরকম হলেও মানুষটা অনেক ভালো। অন্যরকম মানে? কণা কিছু বলতে যাবে, তখনই নাস্তার জন্যে ডাক পড়ল হাসনা বেগমের। গত রাতে বাড়িটা আত্মীয় স্বজনে গিজগিজ করলেও এ মুহূর্তে বাড়ির সদস্যরা ছাড়া কেউ নেই। কি অদ্ভুত ব্যাপার! বিয়ে বাড়ি অথচ বিরক্তিকর আত্মীয় স্বজনগুলো চারিদিকে কলকল করছে না। এ যেন অষ্টম আশ্চর্য। নাস্তার টেবিলে নাজ সাইমের পাশে বসল না। একটা চেয়ার ফাঁকা রেখে বসল। চারিদিকে কেমন থমথমে পরিবেশ বিরাজ করছে। সকলের চোখে মুখে কেমন একটা অস্থিরতার ভাব ফুটে উঠেছে। সাইমের মধ্যে অবশ্য কোনো অস্থিরতা নেই। তার মধ্যে যা আছে তা শুধুই গাম্ভীর্য। হয়তো তার এই গাম্ভীর্যের কারণেই সকলে অস্থির হয়ে আছে। এতক্ষণে একটা ব্যাপারে নাজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এ বাড়ির মানুষগুলো সাইমকে প্রচণ্ড ভয় পায়। নাস্তা শেষ করেই সাইম গম্ভীর গলায় বলল, মা আমি আজই ঢাকায় চলে যাচ্ছি। 12টায় বাস আছে। এখনই বেরিয়ে যেতে হবে। হাসনা বেগম আঁতকে উঠে বললেন, সে কি কথা? বিয়ে বাড়ি, বিকেলে রাজ্যের সব আত্মীয় স্বজন বউ দেখতে আসবে আর তুই কিনা চলে যাবি? আমার এসবের মধ্যে থাকতে ইচ্ছা করছে না। আমি এখনই চলে যাব, তোমাদের জোরাজুরিতে কোনো কাজ হবে না। হাসনা বেগম অসহায় দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি শুনলে? ছেলে বলে এখনই চলে যাবে। মানুষের কাছে আমি কি করে মুখ দেখাবো বলো তো? সাইমের বাবা শওকত সাহেব জবাব না দিয়ে নিঃশব্দে চুমুক দিলেন চায়ের কাপে। একমাত্র ছেলের জেদার রাগের সঙ্গে সে খুব ভালো করেই পরিচিত। সে একবার যখন বলেছে আজ ঢাকায় ফিরে যাবে, তখন ফিরেই ছাড়বে। ধরে বেঁধেও আটকে রাখা সম্ভব নয় তাকে। স্বামীর কাছ থেকে উত্তর না পেয়ে হাসনা বেগম এবার নাজের উদ্দেশ্যে বললেন, বৌমা, তুমি একটু সাইমকে বোঝাও। ও চলে গেলে কেমন দেখায় বলো তো? নাজ পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, আমি আবার কি বোঝাবো, আমি নিজেই তো তার দলে। আমার আবার ঢাকা শহর দেখার খুব শখ, বুঝলেন? নাজ এবার সাইমের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, এই শুনুন, আপনি আমাকে রেখে ঢাকায় চলে যাবেন না কিন্তু। সকলের বিস্মিত দৃষ্টি এবার একসঙ্গে এসে পড়ল নাজের দিকে। মেয়েটার কাজকর্ম আর কথাবার্তা কোনোটাই সুবিধার মনে হচ্ছে না। তারা আজই ঢাকায় চলে যাচ্ছে খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলেন নাজের মা আয়েশা বেগম।
মেয়েকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছেন যেন জীবনে এই তাদের শেষ দেখা। নাজ ভ্রু কুঁচকে বলল, আহ মা, কি শুরু করলে? তোমার মরা কান্না থামাও তো এবার। আয়েশা বেগম কান্নার গতি দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বললেন, মারে, তুই এত দূরে চলে যাচ্ছিস, তোকে ছাড়া আমি বাঁচব কি করে? এ কথা কাল রাতে মনে ছিল না? খুব তো খুশি খুশি গলায় বলেছিলে, মেয়েটার একটা গতি করে দিতে পেরেছি, আমার সব দায়িত্ব শেষ। তুই আমার ওপরে রাগ করে থাকিস না মা। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। সেটা তুই আজ বুঝতে না পারলেও একদিন ঠিকই পারবি। বাস স্টেশনে বাড়িসুদ্ধ সকলে এসেছে দুজনকে বিদায় জানাতে। হাসনা বেগম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছেলেকে আটকে রাখার। সাইম এক পর্যায়ে বিরক্ত করে বাসে উঠে বসল। হাসনা বেগম পরাজয়ের দীর্ঘশ্বাস ফেলে নাজের মাথায় হাত রেখে বলল, মা, আমার ছেলেটার খেয়াল রেখো। নিজের খেয়ালই ঠিকমতো রাখতে পারি না, তার খেয়াল রাখবো কি? হাসনা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন। আয়েশা বেগম বিব্রত গলায় বললেন, কিছু মনে করবেন না ভাবি, আমার মেয়েটা এমনই। আপনার কাছে তো আর অজানা নয়। হাসনা বেগম বললেন, না না, কিছু মনে করিনি। নাজ, তুমি এবার বাসে গিয়ে বসো, একটু পরেই বোধ হয় বাস ছেড়ে দেবে। সাবধানে যেও মা। বাস যে একটু পরেই ছেড়ে দেবে তেমনটা মনে হচ্ছে না। বাস মোটামুটি ফাঁকা। বাসে উঠতেই নাজের চঞ্চল চোখ দুটো খুঁজতে লাগলো সাইমকে। খুঁজে পেতেই সরু চোখে তাকিয়ে রইল তার দিকে। চোখে সানগ্লাস, পরনে কালো শার্ট। গম্ভীর ভঙ্গিতে ফোনের দিকে তাকিয়ে আছে। না, লোকটা হ্যান্ডসাম আছে। আশেপাশের মেয়েগুলোর তার ওপরে ক্রাশ খাওয়ার হাজারটা কারণ আছে। তার মানে এই নয় যে নাজও ক্রাশ খেতে যাচ্ছে। খাবার এত জিনিস থাকতে সে ক্রাশ খাবে কেন? নাজ সাইমের কাছে এগিয়ে গিয়ে কঠিন গলায় বলল, আপনি এখানে বসেছেন কেন? সাইম ফোনের দিক থেকে দৃষ্টি না সরিয়েই বলল, কেন বসতে নিষেধ আছে? হ্যাঁ আছে। কিসের নিষেধ? আমার নিষেধ। ওটা জানালার পাশের সিট, ওখানে আমি বসব। সাইম আর কথা না বাড়িয়ে উঠে গিয়ে পাশের সিটটায় বসল। নাজ জানালার বাইরে মাথা বের করে সকলকে হাত নাড়ছে। সাইম তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে। একটা ঘটনা যে কতগুলো জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে, সেই ভাবনাই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। এই মেয়েটা যখন গতকাল সাইমের বিয়েতে অতিথি হয়ে এসেছিল, তখন কি সে একবারের জন্যেও টের পেয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার জীবন ভয়ঙ্করভাবে বদলে যাবে? সাইমের অবশ্য ধারণা মেয়েটার জীবন যে পুরোপুরি বদলে গেছে এটা সে এখনো বুঝেই উঠতে পারেনি। বুঝবেই বা কি করে? বাচ্চা একটা মেয়ে। বিয়ের মতো কঠিন বিষয়ের জন্যে তাকে কখনোই প্রস্তুত করে তোলা হয়নি। বাস চলতে শুরু করেছে মিনিট 10 হলো। সাইম সেই আগের মতোই ফোন ঘেঁটে যাচ্ছে। আচ্ছা, এই মানুষটা কি সবসময়ই এমন চুপচাপ গম্ভীর ভঙ্গিমায় ঘোরাফেরা করেন? যদি তাই হয় তাহলে তো সর্বনাশ। কারণ নাজের মতো বাচাল মেয়ে পৃথিবীতে দ্বিতীয়টি নেই। অনবরত 6 ঘন্টা কথা বলে যাওয়ার রেকর্ড তার আছে। বেশিক্ষণ চুপ করে থাকলে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, মাথা ভনভন করে। এই মুহূর্তে ভরসার কথা হলো তারা বাসে আছে। লম্বা জার্নিতে আবার নাচ বেশিক্ষণ জেগে থাকলে পারে না। গাড়ি চলতে শুরু করলেই ঘুম জড়িয়ে আসে তার দুচোখে। তাই এই সময়টুকু চুপ করে থাকলেও ক্ষতি নেই। নাচ যে কখন ঘুমের রাজ্যে তলিয়ে গেছে তার নিজেরও জানা নেই। তবে ঘুম ভেঙে চোখ মেলতেই তার বুকটা ধক করে উঠল। আশেপাশে কেউ নেই। কি সাংঘাতিক, পুরো বাস তো যাত্রীতে ভরে গিয়েছিল। এরা সকলে গেল কোথায়? তাছাড়া সাইমকেও কোথাও দেখা যাচ্ছে না। লোকটা কি তাকে ফেলে চলে গেছে নাকি? হয়তো বউ পছন্দ হয়নি বলে তাকে ফেলে রেখে গেছে। বাসটা থেমেও আছে জংলা টাইপ একটা জায়গায়। জায়গাটা নাজের কাছে অচেনা। এখান থেকে তো সে বাড়ি ফিরেও যেতে পারবে না। ভয়ে নাজের চোখে জল চলে এল। কল্পনায় সে পরিষ্কার দেখতে পাচ্ছে, রাক্ষসের মতো দেখতে একটা লোক বাসে উঠে তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ভয় ভয় বাসের বাইরে পা রাখল নাজ। আশেপাশে একটি প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। নাজের হৃদস্পন্দন ক্রমেই বেড়ে চলেছে। সে নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যাবে সে। কিছুদূর এগোতেই অবশ্য তার ভয়টা কেটে গেল। গাড়িটার পেছনে দিকে একটা রেস্টুরেন্ট। এমন জংলা জায়গায় এই রেস্টুরেন্ট কেন তৈরি করা হয়েছে কে জানে। প্রচুর মানুষের প্রবেশ প্রস্থান হচ্ছে সেখান থেকে।
বাসের যাত্রীরা নিশ্চয়ই সেখানেই গেছে মধ্যাহ্নভোজের জন্যে। প্রাথমিক ভয়টা কেটে গেলেও নাজের মনটা এখনো অস্থির হয়ে আছে। উনি আবার কোথায় গেলেন? ওই রেস্টুরেন্টের ভেতরে? নাজ কি একবার সেখানে গিয়ে তাকে খুঁজে আসবে? না থাক। শেষমেশ দেখা গেল রাগঝুসে চেহারার কিডন্যাপরা সেখানেই তার জন্যে অপেক্ষা করছো। তুমি এখানে কি করছো? পেছনে থেকে ধমকের সুরে সাইমের গলায় কথাটা শুনে আঁতকে উঠল নাজ। আপনি এখানে? আমাকে ভেতরে একা ফেলে এসেছেন কেন? স্মোক করতে। বাসের ভেতর স্মোকিং নিষেধ। একটা মানুষের জীবনের থেকে সিগারেট খাওয়া আপনার কাছে বড় হয়ে গেল। জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? আমাকে একটাবার ডেকে আসলেও তো পারতেন। সাইম শেষ হওয়া সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষতে পিষতে বলল, একবার আর দুবার ডেকেছি। কিন্তু তুমি মাশাল্লাহ যেভাবে গন্ডারের মতো ঘুমাও, তাতে মাইকিং করলেও তোমার ঘুম ভাঙবে না। নাজ কঠিন গলায় বলল, একে তো আমাকে একা ফেলে এসেছেন, আবার আমাকেই গন্ডার ডাকছেন। আমাকে যদি কেউ এসে কিডন্যাপ নিয়ে যেত, তখন কি হতো? কিডন্যাপদের খেয়ে দেয়ে কাজ নেই তো, যে তোমার মতো আপদকে কিডন্যাপ করবে? নাজ রাগী কণ্ঠে বলল, এই কি বললেন আপনি? আমি আপদ? আর আপনি নিজে কি? আপনি তো পৃথিবীর সবথেকে বড় আপদ। জাস্ট শাট আপ। কথা বলে মাথা ধরিয়ে দিবে দেখছি। চলো আমার সঙ্গে। কোথায়? খেয়ে নাও, না হলে সারা পথ নিজের এফএম রেডিও বাজাবে কি করে? প্রায় আধ ঘন্টা পর খাওয়া দাওয়া শেষে সকল যাত্রীরা ফিরে এলো, বাস আবারও চলতে শুরু করলো তার গন্তব্যের দিকে। নাজ একটু পর পর আর চোখে দেখছে স্যামকে। তখন থেকে ফোনের দিকে তাকিয়ে কি যেন পড়ছে সে। আচ্ছা, এই মানুষটার ফোনের চার্জ কি ফুরায় না? কি অদ্ভুত ব্যাপার। কাল রাতে সিগারেট ফুরালো না, আজ আবার চার্জ ফুরাচ্ছে না। সে কি জাদু টাদু জানে নাকি? নাজ ক্লান্ত গলায় বলল, আপনি বেশি কথা বলেন না, না। সাইম জবাব দিল না। জবাব দেবার কোনো আগ্রহ তার মধ্যে ফুটে উঠল না। ঠিক আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে ফোনের দিকে। নাজ বিরক্ত গলায় বলল, সেই সকাল থেকে ফোনটার দিকে তাকিয়ে আছেন? পাশে যে একটা মানুষ বসে আছে, তার সঙ্গে দুটো কথা বললেও তো পারেন। এই ফোনের জন্যেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। সাইম দীর্ঘশ্বাস ফেলে নাজের দিকে তাকিয়ে বলল, ঠিকভাবে ব্যবহার করলে পৃথিবীরই উপকার হয়। মানে? মানে হলো আমি ফোনে ইবুক পড়ছি। তোমাদের মতো ফেসবুকে টাইম পাস করছি না। এক সেকেন্ড। আপনি কি করে জানলেন আমি ফেসবুকে টাইম পাস করি? সাইম কিছু বলতে যাবে, তখনই পেছনে থেকে একজন যাত্রী বলে উঠল, ভাই আপনারা একটু আস্তে ঝগড়া করেন না। বাদশা ঘুমাইতে পারতেছে না। নাজ করা গলায় বলল, ঝগড়া আবার আস্তে করে কিভাবে? আর বাচ্চা কাচ্চা নিয়ে আপনি বাসে উঠেছেন কেন? দোষটা তো আপনারই। বিরক্ত হয়ে নাজ হ্যান্ডব্যাগ থেকে তার ফোনটা বের করল। ফোন কি সাইমের একার কাছেই আছে নাকি? হেডফোনটা কানে লাগিয়ে চোখ দুটো বন্ধ করল। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়? তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়। সে দেয় জখম, তবু সেই তো ভেজায়। চলন্ত বাসে এমনটা একটা গান যেকোনো মুহূর্তকেই বিশেষ করে তোলে। প্রেম বিষয়টার ওপরে নাজের বরাবরই প্রচুর আগ্রহ। প্রেমের গান, প্রেমের কবিতা, প্রেমের বই এসবই তার হৃদয়ের খুব কাছে। আশেপাশে দুজন মানুষকে প্রেমে পড়তে দেখলে সবথেকে বেশি খুশি বোধ হয় নাজি হয়। প্রেম বিষয়টার এত কাছাকাছি থেকেও প্রেমটা কখনো করা হয়নি। চাইলেই কি আর প্রেম করা যায়? প্রেমে তো পড়তে হয়। নাজ সারাটা জীবন অপেক্ষা করেছিল কোনো এক বিশেষ মানুষ আসবে তার জীবনে, প্রেমময় করে তুলবে তার জগৎকে। নাজের সমস্তটা জুড়ে থাকবে শুধু তারই বিচরণ। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হবার কোথায়? এক রাতের মধ্যেই যেন সব শেষ। নাজ নিশ্চিত হয়ে বলতে পারে, তার পাশে বসে থাকা মানুষটার প্রেমে সে পড়বে না, কখনোই না। গান শুনতে শুনতেই কেমন অস্বস্তিতে পড়ে গেল নাজ। তার পেয়েছে বাথরুম। বাস জার্নি এজন্যেই নাজের ভীষণ অপছন্দের। ট্রেনে তো চাইলেই যখন তখন বাথরুমে যাওয়া যায়। বাসে সেই ব্যবস্থা করলে কি ক্ষতি হয়? নাজ এখন কি করবে? নিজেই ড্রাইভারকে চলন্ত বাস থামাতে বলবে? অসম্ভব। ধুর, কিছুই ভালো লাগছে না। এখানে যদি মা থাকতো তাহলে মায়ের কানে কানে কথা একবার বলে দিলেই নাজ নিশ্চিন্ত। বাকিটা মায়ের দুশ্চিন্তা। কিন্তু এখন সে কাকে বলবে? সায়েমকে? কি সর্বনাশ!
অবশ্য সর্বনাশের কি হলো? বাথরুম কি তার একার পায় নাকি? সকলেরই পায়। তাছাড়া এসব বিষয় তো প্রকৃতির দান। প্রকৃতির দান নিয়ে এত লজ্জার কি আছে? নাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলল, শুনুন, আমি ওয়াশরুমে যাব। এখানে ওয়াশরুম পাবে কোথায়? এখানে তো ওয়াশরুম পেতেও চাচ্ছি না। আপনি বাসটা থামাতে বলুন। সাইম ভ্রু কুঁচকে বলল, কোথায় থামাবে? কতগুলো রেস্টুরেন্ট আছে, একটার সামনে থামলেই তো হলো। এখন গাড়ি থামাবে না? কেন? একটু আগেই তো থামিয়েছিল, তখন মনে ছিল না তোমার? থামাবে না বললেই হলো। টাকা দিয়ে টিকিট কেটেছি না। আপনি বলুন তো। পারবো না। প্লিজ। উফ, এত বিরক্ত করো কেন তুমি? সাইম বাসের ড্রাইভারের উদ্দেশ্যে বলল, ভাই গাড়িটা একটু থামান তো। অভিজ্ঞ ড্রাইভারদের বেশি কিছু বলতে হয় না। অল্পতেই এরা বুঝে যায় কেন থামাতে বলা হয়েছে। বাস থামল ছোটখাটো একটা রেস্টুরেন্টের সামনে। সাইম উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো। নাজ উঠতে যাবে, ঠিক তখনই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার শাড়ির কুচিগুলো খুলে গেছে। কখন যে খুলেছে সে নিজেও জানে না। এই অবস্থায় সকলের সামনে উঠে দাঁড়িয়ে বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। নাজ অস্পষ্ট গলায় বলল, যাব না। কি? এতক্ষণ তো ওয়াশরুমে যাওয়ার জন্যে পাগল হয়ে গিয়েছিলে। থাক, যেতে হবে না। সাইম অবাক চোখে তাকিয়ে রইল নাজের দিকে। তার বিবাহিত বন্ধুরা প্রায়ই বলে, নিয়ে মানেই হলো যন্ত্রণা। এতদিন কথাটাকে নির্ঘাত ঠাট্টা বলে মনে করলেও, বিয়ের 24 ঘন্টা পার হবার আগে নিজেই টের পেল কথাটার সত্যতা। একে তো প্রচণ্ড বাথরুমের চাপ, তার ওপরে খুলে যাওয়া শাড়ির কুচি। রাগে, বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে নাজের। মায়ের সঙ্গে কত ঘুরে বেরিয়েছে, কখনো তো এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। অথচ আজ এই মানুষটার সঙ্গে বের হওয়ার পর থেকেই যত গণ্ডগোল। সাইম রাগে দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ বাস থামানোর জন্যে আমাকে পাগল করে দিলে, আর এখন নিজেই নামতে চাইছো না। সমস্যা কি তোমার? আপনি? ওয়ার্ড? আমি? নাজ আক্ষেপের সুরে বলল, হ্যাঁ, আপনি। যখন থেকে আমার জীবনে এসেছেন, তখন থেকে একটার পর একটা সমস্যা লেগেই আছে। শোনো, আমি তোমার জীবনে যাইনি, তুমি আমার জীবনে এসেছো। ওই একই কথা। আপনি জানেন আমার বান্ধবীরা আমাকে কি বলে ডাকে? আমার কি জানার কথা? আপনারই তো জানার কথা। কারণ আপনার বোন আমার সবথেকে কাছের বান্ধবী। যাই হোক, জানেন না যেহেতু আমিই বলছি। বান্ধবীরা আমাকে গুড লাক কুইন বলে ডাকে। সৌভাগ্যের রানী। বরাবরই আমার ভাগ্য খুব ভালো। এসব কথা আমাকে বলছো কেন? কারণ আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে সৌভাগ্যের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। আপনার জন্যেই এমনটা হলো। কি আবার হয়েছে? নাজ রাগে গোজগোজ করতে করতে বলল, কিছু না। তারা ঢাকায় এসে পৌঁছালো 6টার দিকে। সূর্য ততক্ষণে ডুবে গেছে, চারিদিকে ছড়িয়ে আছে চমৎকার এক লাল আভা। আকাশটায় গুচ্ছ গুচ্ছ মেঘের ছড়াছড়ি। নাজ জানালার বাইরে মুগ্ধ চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। এই মুহূর্ত থেকে শুরু হলো তার দ্বিতীয় জীবন। সম্পূর্ণ অচেনা একটা মানুষের সঙ্গে সেই জীবনটা কাটাতে এসেছে এই অচেনা শহরে। একটা সময়ে হয়তো মানুষটা তার কাছে আর অচেনা থাকবে না, শহরটাও হয়ে উঠবে চিরচেনা। কিন্তু সে প্রকৃত অর্থে সুখী হতে পারবে। যাত্রীরা একে একে নামতে শুরু করেছে। নাজ ঠিকই একই ভঙ্গিতে বসে রইল। সাইম মাথার ওপরের সেকশন থেকে এক এক করে ব্যাগগুলো নামাতে নামাতে বলল, নামার ইচ্ছা আছে। নাকি এখানেই থেকে যাবে? নাজ অসহায় গলায় বলল, আমি নামতে পারবো না। সাইম অবাক হয়ে লক্ষ্য করল মেয়েটা কাঁদছে। নিঃশব্দে তার দু চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে। তার চোখে অশ্রু খুবই বেমানান। যে মেয়েটা সারাক্ষণ উৎফুল্লতায় মেতে থাকে, সে এভাবে কাঁদবে কেন? সাইম নাজের পাশে বসে শান্ত গলায় বলল, তুমি কাঁদছো কেন? নাজ চোখের জল মুছতে মুছতে বলল, আমার শাড়ির কুচিগুলো খুলে গেছে। সাইম ভ্রু কুঁচকে বলল, এই ছোট্ট একটা বিষয়ের জন্যে কাঁদতে হয়? সবাই নেমে গেলে ঠিক করে নিও। ঠিক করব কি করে? আমি তো শাড়িই পরতে পারি না। সায়েম হতাশ গলায় বলল, ওয়াও, মেয়ে মানুষ হয়ে শাড়ি পরতে পারো না? শুনুন, সব মেয়ে মানুষের কাছ থেকে সবকিছু আশা করবেন না। বড় বড় কথা তো ঠিকই বলতে পারো। সায়েম পকেট থেকে ফোনটা বের করে কি যেন করছে। নাজ বলল, কি করছেন?
সাইম ধমক দিয়ে বলল, 1 সেকেন্ডের জন্য একটু চুপ করে থাকবে প্লিজ। নাজ খেয়াল করলো সাইম ইউটিউবে শাড়ি পরানোর টিউটোরিয়াল দেখছে। কি সাংঘাতিক! সে কি এখন নাজকে শাড়ি পরিয়ে দেবে? ভয় এবং লজ্জা মিশ্রিত এক অনুভূতি ঘিরে ধরল তাকে। এতক্ষণে বাসের সকলে নেমে গেছে। ভিডিওটা দেখা শেষ করে সাইম বলল, উঠে দাঁড়াও। নাজ অস্পষ্ট স্বরে বলল, কেন? আমি বলেছি তাই। নাজ উঠে দাঁড়াতেই সাইম তার শাড়ির কুচিগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। নাজের সারা শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। লজ্জায় বন্ধ হয়ে এল তার দু চোখ। তার উন্মুক্ত কোমর বারবার আঁচল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে। সাইম বিরক্ত গলায় বলল, নড়ছ কেন? নাজ জবাব দিল না। পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। মিনিট কয়েকের মধ্যেই সাইম কুচিগুলো ঠিক করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, বুঝে নাও। নাকি সেটাও পারো না? নাজ আঁতকে উঠে বলল, পারবো না কেন? কি সুন্দর করে কুচিগুলো করছে সাইম। নাজ চিরকাল তার মাকে শাড়ি পরতে দেখেছে, বান্ধবীদের দেখেছে। এতকাল দেখে দেখেও সে যা ছিল পারল না, তাই মানুষটা কয়েক মিনিটের ভিডিও দেখেই শিখে গেল। না, বলতেই হয়। গুণ আছে লোকটার। বাস স্টেশন থেকে বাসায় পৌঁছাতে ঘণ্টাখানিক লাগলো। ঢাকার চিরচেনা যানজটে সাইম অতিষ্ঠ হয়ে গেলেও না জবাব চোখে তাকিয়ে দেখছে চারপাশটা। রাস্তায় কত মানুষ, কত ধরনের মানুষ। সকলেরই রয়েছে নিজস্ব ব্যস্ততা, নিজস্ব গন্তব্য। প্রত্যেকটা মানুষের জীবন একে অপরের থেকে কত আলাদা। বাসায় ঢুকে রীতিমতো অবাক হয়ে গেল নাজ। পুরো বাসাটা ছিমছাম গোছানো। নাজ তো ভেবেই রেখেছিল বাসায় ঢুকে দেখবে ফ্লোরে ভাঙ্গা প্লেট পড়ে আছে, চেয়ারের ওপরে ময়লা কাপড় ঝুলছে। তবে এখন মনে হচ্ছে এর থেকে গোছানো বাসা সে তার জীবনে দেখেনি। মেয়ে মানুষ হলেই শাড়ি পরতে জানতে হবে এমনটা যেমন কোথাও লেখা নেই, ছেলে মানুষ মাত্রই অগোছালো এই ধারণাও সঠিক নয়। ঘুরে ঘুরে বাড়িটা দেখছে নাজ। বসার ঘরের দেয়াল জুড়ে ছোট ছোট ফ্রেমে অনেকগুলো ছবি। সবাই সাইমের ছোটবেলার। কোনো ছবিতে প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে, আবার কোনো ছবিতে মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছে। বাসায় ঢুকেই সাইম রান্নাঘরে ঢুকে কি নিয়ে যেন ব্যস্ত হয়ে গেল। বসার ঘরটা এমন জায়গায়, যেখান থেকে খুব সহজেই দেখা যায় রান্নাঘরটা। তাই নাজ বসার ঘর থেকেই সাইমের উদ্দেশ্যে উঁচু গলায় বলল, এত বড় বাসায় আপনি একা থাকেন? হু, আমার তো কয়েক মিনিট একা থাকলেই কেমন দমবন্ধ লাগে। সারাক্ষণ একা একা থাকেন কি করে আপনি? সাইম রান্নাঘর থেকে দুটো চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে এলো। একটা কাপ নাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, অ্যাকচুয়ালি আগে আমি আমার এক বন্ধুর সঙ্গে থাকতাম। বিয়ে ঠিক হবার পর এই বাসাটা নিয়েছি। নাজ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত বড় বাসাটা সামলে রাখতে কষ্ট হয় না আপনার? আগে হতো, এখন আর হবে না। কেন? এখন তুমি সামলে রাখবে? নাজ ভ্রু কুঁচকে বলল, শুনুন, আমি কোনো সামলে টামলে রাখতে পারবো না। এসব কাজ আমি কখনো করিনি আর করতে পারবো না। আর আগেই বলে দিচ্ছি আমি কিন্তু রান্নাবান্না করতে পারি না। কাজেই আপনি আবার আশা করবেন না আমি লক্ষ্মী বউয়ের 3 বেলা রান্না করব। সাইম শান্ত গলায় বলল, ও আচ্ছা। তা আর কি কি পারো না তুমি? এক কাজ করো, যা যা পারো না তার একটা লিস্ট বানিয়ে দাও আমাকে। না, তার থেকে বরং যা পারো তার একটা লিস্ট বানাও। তোমার না পারার লিস্টের থেকে পারার লিস্টটাই নিশ্চয়ই ছোট হবে, তাই না? না আহত গলায় বলল, ঠাট্টা করছেন আমার সঙ্গে? তোমার সঙ্গে আমার ঠাট্টা করার সম্পর্ক নয়। আমি কি একবারও বলেছি যে লক্ষ্মী বউয়ের মতো 3 বেলা রান্না করতে হবে তোমাকে? যেমন অতিরিক্ত কথা বলো, তেমনই অতিরিক্ত বোঝো। নাজ চুপ করে রইল। সাইম আঙুল তাক করে দেখিয়ে বলল, ওই ঘরটায় আমি থাকবো, আর পাশের ঘরটায় তুমি থাকবে। কারো সঙ্গে রুম শেয়ার করা আমার পক্ষে ইম্পসিবল। আর যত পারো কম বিরক্ত করবে আমাকে। দুজনের জন্যে দুটো আলাদা ঘর দেখে মনে মনে ভালোই হকচকিয়ে গেল নাজ। তবে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, যাক, ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম আপনার সঙ্গে একই ঘরে থাকতে হবে। আমি আবার কারো সঙ্গে বিছানা শেয়ার করতে পারি না। শেয়ার করলে রাতে ঘুমের মধ্যে পাশের মানুষের লাথি মেরে ফেলে দিই। কি একটা অবস্থা, বলুন তো? সাইম কঠিন গলায় বলল, এই তুমি কথা কম বলতে পারো না। একদিনই মাথা ধরিয়ে দিয়েছ আমার।
নাজ উত্তর দিল না। ঘরের দিকে এগিয়ে গেল। শোবার ঘর দুটো ভালো করে পর্যবেক্ষণ করে আবারও ফিরে এলো সাইমের কাছে। এই শুনুন, আবার কি হলো? বড় ঘরটায় আপনি থাকবেন কেন? কারণ শুরু থেকেই ওটা আমার ঘর। গতকাল আপনি একটা ম্যাজিক্যাল ওয়ার্ড বলেছিলেন, মনে আছে? কোন ম্যাজিক্যাল ওয়ার্ড? কবুল। যেই মুহূর্তে এই শব্দটা বলেছেন, সেই মুহূর্ত থেকে আপনার কোনো কিছুই আর আপনার নেই। সবকিছুতে আমার ভাগ বসে গেছে। অন্য সবকিছুতে ভাগ বসলেও ঘর আমি কারো, আমার ঘরের কোনো ভাগাভাগি হবে না। এক কাজ করি, চলুন, কয়েন টস। যে জিতবে বড় ঘরটা তার। আপনার কাছে কয়েন আছে? দাঁড়ান, আমার কাছেই আছে। সাইম কিছু বলার সুযোগ না দিয়েই হ্যান্ডব্যাগ থেকে 5 টাকার একটা কয়েন বের করল নাজ। হেড নাকি টেইল? সাইম রাগী কণ্ঠে বলল, ছেলেমানুষি বন্ধ করো। সাইমের রাগী কণ্ঠকে অগ্রাহ্য করে নাজ বলল, আমি হেড নিলাম। অতঃপর কয়েন টসে হেরে সাধের বড় ঘরটা ছেড়েই দিতে হলো সাইমকে। এই মেয়ে, তোমার এসএসসির সার্টিফিকেটটা দাও তো। ব্যস্ত গলায় বলল সাইম। নাজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমার সার্টিফিকেট দিয়ে কি করবেন এই ছেলে? তুমি আমাকে কি ডাকলে? আপনি আমাকে যা ডেকেছেন তাই। মানুষের কাছ থেকে সম্মান পেতে চাইলে মানুষকেও সম্মান করতে হয়। রাগে সমস্ত শরীর জ্বলছে সাইমের। সকাল সকাল অফিস থেকে ফোন এসেছে। দেশের বিশাল এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে সে। তার কাজটা হলো রাজ্যের সব বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে ডিল করা, তাদের কাছে বিজনেস আইডিয়াগুলোর প্রেজেন্টেশন করা। অফিসের সবথেকে হ্যান্ডসাম আর স্মার্ট ছেলে হিসেবে এই কাজটা অবশ্য তাকেই মানায়। আজ হুট করে বিদেশি ক্লায়েন্ট চলে এসেছে, এদের সামনে আজ প্রেজেন্টেশন দিতে হবে। বিয়ের এই ঝামেলার কারণে বেচারা কোনো প্রস্তুতিই নিতে পারেনি। কি যে প্রেজেন্টেশন দেবে কে জানে। একদিকে দুশ্চিন্তায় মাথা ধরে যাচ্ছে, আরেকদিকে এই মেয়েটা চালু করে দিয়েছে তার এফএম রেডিও। কোনো মানে হয়? নাজ বললেন না তো। আমার এসএসসির সার্টিফিকেট দিয়ে কি করবেন? কলেজে ভর্তি হতে হবে না। নাজ হকচকিয়ে গিয়ে বলল, কি মানে? আমাকে পড়াশোনা করতে হবে? অবশ্যই পড়াশোনা করতে হবে। তাহলে বিয়ে করে লাভ কি হলো? সাইমের ঠোঁটের কোণে মৃদু হাসির আভা ফুটে উঠল। কেন? তুমি কি ভেবেছিলে বিয়ে হয়ে গেছে বলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? হ্যাঁ। তাহলে সেই স্বপ্ন পানি ঢেলে দাও। বিকজ দ্যাট ইজ নট হ্যাপেনিং। নাজ অসহায় গলায় বলল, কিন্তু আমি পড়াশোনা করে কি করব? মানুষ পড়াশোনা করে যা করে, তুমিও তাই করবে। যাও, সার্টিফিকেট নিয়ে এসো। নাজের মনটাই ভেঙে গেল। ভেবেছিল সকলের জোড়াজুড়ি বিয়ে করে একটা লাভ অন্তত হয়েছে, পড়াশোনা নামক জেলখানা থেকে আজীবনের জন্যে মুক্তি। কিন্তু তার সে স্বপ্নে কি অবলীলায় পানি ঢেলে দিল ছেলেটা। নাজ তার ঘর থেকে সার্টিফিকেট এনে টেবিলের ওপর রাখল। সাইম সেটাতে একবার চোখ বুলিয়ে অবাক স্বরে বলল, জিপিএ 3.25। আনবিলিভেবল। এত খারাপ রেজাল্টও মানুষ করতে পারে। নাজ থমথমে গলায় বলল, এই শুনুন, আমার রেজাল্ট নিয়ে কোনো কথা বলবেন না। পড়াশোনা থেকে আমি সারা জীবন 10 হাত দূরে থেকেছি। তারপরও 3.25। আমার বাবা তো রীতিমতো পুরো এলাকাকে মিষ্টি খাইয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে এমন জঘন্য একজন ছাত্রীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুমি জানো এসএসসিতে আমার রেজাল্ট কি ছিল? পুরো বোর্ডে চতুর্থ। আর সেখানে তুমি। হয়েছে, হয়েছে। আপনার যুগে তো আর সৃজনশীল প্রশ্ন আসতো না। বড় বড় প্রশ্নের উত্তর মুখস্থ করে লিখে দিয়ে আসতেন। এ আর এমন কি? আমার যুগ মানে? আমি কি বাবর আকবরের যুগে পরীক্ষা দিয়েছি? নাজ চুপ করে রইল। সাইম বলল, আগে যা করেছো করেছো। কিন্তু এখানে অসব চলবে না। মানে? মানে হলো এখন থেকে মন দিয়ে লেখাপড়া করতে হবে তোমাকে। আমার সঙ্গে থেকে পরীক্ষায় যদি পাও জিপিএ 3, তাহলে আমারই মানসম্মান নিয়েই টানাটানি লেগে যাবে। নাজ আহত গলায় বলল, জিপিএ 3 নয়, 3.25। ওই একই কথা। রেজাল্টের যে অবস্থা, মনে তো হচ্ছে না ভালো কোনো কলেজে চান্স পাবে। তবুও আমি চেষ্টা করব। আর আমাকে এখন অফিসে যেতে হবে। তুমি একা থাকতে পারবে তো? নাজ কাঁদো কাঁদো গলায় বলল, হো। এই শুনুন না, আমাকে কলেজে ভর্তি না করলে হয় না। না, হয় না। মেয়েরা লেখাপড়া না শিখে ঘরে বসে থাকবে, ব্যাপারটা আমার একদমই পছন্দ নয়।
নাজ চুপ করে রইল। সাইম বলল, দারোয়ান একটু পর একটা বুয়া নিয়ে আসবে। কথাবার্তা বলে দেখ, পছন্দ হলে কাজে রেখে ফেলবে। আচ্ছা। আর একা একা বাইরে যাবার দরকার নেই। এখানকার রাস্তাঘাট এখনো তোমার কাছে অপরিচিত। আচ্ছা। কি ব্যাপার? হঠাৎ করে তোমার এফএম রেডিও বন্ধ হয়ে গেল কেন? পড়াশোনার নাম শুনলেই আমার কথা বন্ধ হয়ে যায়। সাইম বিড়বিড় করে বলল, তাহলে তো এখন থেকে বই দিয়েই বসিয়ে রাখতে হবে। কিছু বললেন? কই না তো। একা থাকলেই দমবন্ধ লাগে নাজের, মাথায় ভোঁতা যন্ত্রণা শুরু হয়। তবে আজ সেসব কিছুই হচ্ছে না। কারণ আজ তার মস্তিষ্ক আগে থেকেই বিরাট এক দুশ্চিন্তায় ডুবে আছে। আচ্ছা, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত প্রমাণ করতে মানুষকে পড়াশোনাই কেন করতে হয়? অন্যভাবেও তো তা প্রমাণ করা যায়। যে ব্যাটা পড়াশোনা আবিষ্কার করেছে তাকে এভারেস্টের চূড়ায় নিয়ে ধাক্কা মেরে ফেলে দিতে ইচ্ছা করছে। স্কুলে পরপর 6 বছর অঙ্কে সবথেকে কম নম্বর পাবার রেকর্ড আছে নাজের। এমনই এক রেকর্ড যা যেকোনো শিক্ষার্থীর পক্ষেই ভাঙা কষ্টসাধ্য। এখন এই নতুন শহরের নতুন কলেজে নতুন কি রেকর্ড সেই গরবে কে জানে। নাজের 7-5 ভাবনায় ছেদ পড়ল কলিং বেলের শব্দে। দারোয়ান এসেছে নতুন কাজের মেয়েকে নিয়ে। দুজনের মুখ হাস্যোজ্জ্বল, সবগুলো দাঁত যেন জ্বলজ্বল করছে। দারোয়ান বলল, আফা, এরে নিয়ে আসছি। আমগো বিল্ডিংয়ের বেশিরভাগ বাড়ি তো কাম করে। কথাগুলো বলেই দারোয়ানটা ঝড়ের গতিতে চলে গেল। মেয়েটা আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। তার বয়স নিশ্চয়ই নাজের থেকে বেশিই হবে, তবে খুব একটা বেশি নয়। গাত্রবর্ণ কুচকুচে কালো হলেও সেই কালোর আছে এক নিজস্ব উজ্জ্বলতা। নাজ বলল, আপনি ভেতরে আসুন। মেয়েটা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ও আল্লাহ, আমারে আপনি আপনি ডাকতেছেন কেন? আমারে আপনি ডাকা লাগবো না। তাহলে তুমি ডাকবো। আপনি কিছু মনে করবেন না। গরিব মাইনষের আর মনে করাকরি। বেশ, বসো তুমি। সে ফ্লোরে বসতে গেলে নাজ আচমকা বলে উঠল, নিচে বসছো কেন? সোফায় বসো। মেয়েটা অনিশ্চিত ভঙ্গিতে সোফায় বসল। মনে মনে নিশ্চয়ই সে বেশ অবাক হচ্ছে। শুরুতে আপনি ডাকছিল, এখন আবার সোফায় বসতে বলছে। এমনটা সম্মান তো কোনো বাড়িতেই মেলে না। নাজ আরেকটা সোফায় বসতে বসতে বলল, কি নাম তোমার? জরিনা। তুমি রান্না করতে পারো? এইডা কোনো কথা কইলে নাফা। মাইয়া মানুষ হইয়া রান্না করতে পারমু না। আমার তো আবার চেহারা সুরতো ভালো না, গায়ের রং ময়লা। তয় আমার শাশুড়ি আমার হাতের রান্না খাইয়া আর চেহারার দিকে তাকায় নাই, একদিনের মধ্যে ঘরের বউ করছে। আমি আবার মেয়েমানুষ হয়ে রান্না করতে পারি না। আমাদের বাসার রান্নার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আপনি কোনো টেনশন করবেন না আফা। মোগলাই, আফগানি, চাইনিজ, বাঙালি যা খাইতে চান টেবিলে হাজির করব। আপাতত বাঙালি হলেই চলবে। আর শোনো জরিনা, ঘর গোছানো, কাপড় ধোয়া, থালাবাসন ধোয়া এসবও তোমাকে করতে হবে। আচ্ছা আফা। তা আপনারা বাসায় কয়জন থাকেন? 2 জন। আমি আর আমার হাজবেন্ড। হাজবেন্ড শব্দটা উচ্চারণ করতে নাজের গা বেয়ে অন্যরকম হওয়া বয়ে গেল। কি অদ্ভুতভাবেই কয়েকদিনের ব্যবধানে খুব দূরের একটা মানুষের নাম তার নামের সঙ্গে জুড়ে গেছে আজীবনের জন্যে। জরিনা বলল, আফা, হিসাব কইরা দেখলাম আপনার এইখানে চাইর কাম পড়ে। চাইর কামের জন্যে আমারে তো চাইর দেওয়া লাগে। চার কি? 4,000। নাজের চোখ যেন কপালে উঠে গেল। তাদের ময়মনসিংহে 1,500 টাকায় দুনিয়ার কাজ করে দেয় কাজের মেয়েরা। আর এ কিনা চাইছে 4,000। নাজ ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে বলল, বসো, আমি আসছি। নাজ চলে এল তার ঘরে। 4,000 টাকা নিশ্চয়ই যে দেবে তাকে একবার ফোন করে জিজ্ঞেস করা উচিত। গত রাতেই সাইম তার ফোন নম্বর নজকে দিয়ে রেখেছে। যে কোনো সমস্যায় ফোন দিতে বলেছে। এটা তো বিরাট এক সমস্যা, ফোন না দিয়ে উপায় কি? ফোন তুলেই গম্ভীর গলায় সাইম বলল, বলো। বুয়া তো 4,000 চাইছে। চাইবেই তো। যা কাজ করবে তার তুলনায় কমই চেয়েছে। তো রেখে ফেলবে। না রাখলে এতগুলো কাজ করবে কে? তুমি। শোনো, আমি একটু পর মিটিংয়ে ঢুকবো, ডোন্ট ডিস্টার্ব মি। নাজ জবাব না দিয়েই ফোন কেটে দিল। এখানে অযথা বিরক্ত কোথায় করা হলো? প্রয়োজন ছিল বলেই তো তাকে ফোন করেছিল নাজ। নাজ ফিরে এসে জরিনাকে বলল, তোমার চাকরি কনফার্ম। কবে জয়েন করবে বলো? জরিনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আইজ থেইক্কাই।
দেরি কইরা লাভ কি? নতুন কলেজে নাজের প্রথম দিন আজ। রিকশায় বসে অনবরত হাই তুলে যাচ্ছে সে। কলেজে পৌঁছাবার আগেই শুরু হয়ে গেল তার যন্ত্রণা। নাজ আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে। এখন সকাল 7:30। কথায় এই সময়ে তার গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা। সে যাচ্ছে পড়ালেখা করতে। এত শান্তির ঘুম বাদ দিয়ে যে পড়ালেখা করা হবে, সেই পড়ালেখা থেকে কি বা অর্জন করবে সে? শহরটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। 2-3টা দোকানপাট খুলেছে, হোকারও তার সাইকেল নিয়ে বিরক্ত মুখে পত্রিকা বিলি করতে বেরিয়েছে। রিকশা চলছে ধীর গতিতে। নাজের পাশে বসে আর চোখে তাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সায়েম। ব্যাপারটা নাজ বুঝতে পারছে কিনা কে জানে। এক পর্যায়ে সায়েম বলল, জেগে ওঠো এবার, একদিনেই টিসি পাবে দেখছি। নাজ হাই তুলতে তুলতে বলল, তাহলেই ভালো হয়। কলেজে পৌঁছেই প্রচণ্ড বিস্ময় নাজ ঘুমটুম সব কেটে গেল। ময়মনসিংহে তার স্কুলটা ছিল একতলা দালান। কিন্তু এই কলেজ একটা 5তলা ভবনে। নাজের কাছে মনে হলো এত সুন্দর ভবন সে তার জীবনে দেখেনি। মূল বিল্ডিংয়ের সামনেই প্রকাণ্ড এক মাঠ। মাঠের কেন্দ্রবিন্দু হলো বিশাল এক কাঠবাদাম গাছ। গাছের প্রশস্ত ডালপালাগুলো এমনভাবে ছড়িয়ে আছে মনে হচ্ছে যেন কেউ একজন মাঠের ওপরে ছাতা ধরে আছে। এতক্ষণ নাজের ব্যাগটা সাইমের কাঁধে ছিল। সে এবার ব্যাগটা নাজের কাঁধে তুলে দিয়ে বলল, আমি গতকাল এসে হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলে গেছি। তুমি নিচতলায় অফিসে একবার তার সঙ্গে দেখা করে ক্লাসে যাও। আবার দেখা করতে হবে কেন? আমি বলেছি, তাই। আর শোনো, যত পারবে কম কথা বলবে। উল্টাপাল্টা কোনো কথা বলবে না। নাজ বিরক্ত গলায় বলল, আপনি দেখি আমার মায়ের মতো শুরু করলেন। মাও কোথাও যাবার আগে আমাকে বারবার বলে উল্টাপাল্টা কথা বলবি না। ঠিকই তো বলে। খবরদার একটাও বাজে কথা বলবে না। এক কাজ করো, তুমি বরং মুখই খুলো না। একদম চুপ করে বসে থাকবে। শেষে উনি যদি আমাকে প্রতিবন্ধী ভাবে। উফ, এত জ্বালাও কেন তুমি? আমি গেলাম। ছুটির পর এখানেই দাঁড়িয়ে থাকবে। গেটের বাইরে বের হবে না। হেডমিস্ট্রেসের অফিসে প্রায় মিনিট 10 ধরে বসে রয়েছে নাজ। ভদ্রমহিলার বয়স 50-এর কাছাকাছি হবে। চেহারায় রাগের ভাব স্পষ্ট। নাজের তো মনে হচ্ছে মানুষটা আসলে রাগী নয়, হেডমিস্ট্রেস হবার খাতিরে রাগী ভাবটা ধরে রাখতে হয়। সেই তখন থেকে নাজকে বসিয়ে রেখে কি সব কাগজপত্র ঘাটাঘাটি করছে। নাজের একবার ইচ্ছা হলো বলতে, আমাকে অযথা বসিয়ে রেখেছেন কেন? আপনার কাগজ ঘাটাঘাটির দৃশ্য দেখার কোনো আগ্রহ আমার নেই। আমাকে ছেড়ে দিন, আমি ক্লাসে যাই। একটা মেয়ে জোরে জোরে পা ফেলে অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। হেডমিস্ট্রেস তার উদ্দেশ্যে উঁচু গলায় ডাকলেন, তুষি। এই তুষি, এখানে এসো। তুষি নামের মেয়েটা অফিসের ভেতরে প্রবেশ করল। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে ভয়ে ছাপ। হেডমিস্ট্রেস গম্ভীর গলায় বলল, ঘোরাঘুরি করছো কেন? তোমার ক্লাস নেই। সরি ম্যাম। কথাটা বলেই তুষি চট করে বাইরে যাবার জন্যে পা বাড়ালো। হেডমিস্ট্রেস হুঙ্কার দিয়ে বললেন, কোথায় যাচ্ছ? আমি কি তোমাকে যেতে বলেছি? তুষি এবার যেন পাথরের মতো জমে গেল। হেডমিস্ট্রেস নাজের দিকে তাকিয়ে বলল, শোনো নাজনীন, আমাদের কলেজের একটা মান আছে। এমনিতেই বছরের মাঝামাঝিতে নতুন আমরা ছাত্রছাত্রী নেই না। তোমার জন্যে বিশেষ সুপারিশ ছিল বলে নিয়েছি। নাজ ভেবে পেল না তার জন্যে বিশেষ সুপারিশটা আবার করল কে? সায়েম। কিন্তু তিনিই বা কি এমন মন্ত্রী মিনিস্টার যে তার এক কথায় নাজকে ভর্তি করে নিয়েছে? হেডমিস্ট্রেস আবারও বললেন, আশা করি তুমি আমাদের কলেজের মান বজায় রাখবে। এমন কোনো কাজ করবে না যাতে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়। নাজ ঘাড় করে সায় দিল। এই মহিলার সঙ্গে কথায় যাবার প্রশ্নই ওঠে না। তুষি তুমি ওকে আমাদের কলেজটা ঘুরে দেখাও, স্যার ম্যাডামদের সঙ্গে পরিচয় করিয়ে দাও, নিয়মকানুনগুলো জানিয়ে দাও। আজ আর তোমাকে ক্লাস করতে হবে না। অবশ্য এমনিতেও ক্লাস করো না। অফিস থেকে বেরিয়ে তুষি বিড়বিড় করে বলল, ডাইনোসর একটা। নাজ অবাক গলায় বলল, কে? আমি। তুষি হেসে ফেলে বলল, না, না। তুমি কেন হবে? উনি। আমরা আড়ালে ওনাকে ডাইনোসর ম্যাম ডাকি। নাজ খিলখিল করে হেসে উঠল। তুষি বলল, ডাইনোসর ম্যাডাম আমাকে দেখতেই পারে না জানো? আমি কি কোনো দোষ করেছি? দোষের মধ্যে শুধুমাত্র একবার ফাইনাল পরীক্ষায় ফেল করেছি।
এই কারণে উনি আমাকে সহ্যই করতে পারেন না। নাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল তুষির দিকে। পৃথিবীতে যে তার থেকেও খারাপ ছাত্রী থাকতে পারে, এটা নাজের ধারণার বাইরে ছিল। সেদিন জিপিএ 3.15 জন্যে কতগুলো কথা শুনিয়ে দিল সায়েম। অথচ কত মানুষ যে পাশই করতে পারে না, এটা তার জানা নেই। বাই দ্য ওয়ে, আমি তুষি। তোমার নাম নাজনীন, তাই না? হুঁ, তবে আমি নাজনীন নামটা শুনে অভ্যস্ত না। সবাই আমাকে নাজ বলেই ডাকে। তুষি সিঁড়িতে পা রেখে বলল, বাহ! তাহলে চলো নাজ, তোমাকে আমাদের মহান কলেজ ঘুরে দেখাই। নাজ তুষির পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, শুনেছি এই কলেজটা নাকি অনেক ভালো, জ্ঞানীগুণী মানুষেরা এখান থেকে পাশ করে বেরিয়েছে। আসলেই কি এমন কিছু? মোটেই না। কলেজের অবস্থা বলতে গেলে ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট টাইপ। আর দুদিন পরপরই এরা হাজির হয় এক একটা টেস্ট নিয়ে। শর্ট টেস্ট, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, ফাইনাল টেস্ট। এত টেস্ট দিলে মানুষ পড়বে কখন? তুষি নাজকে তিনতলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। এখানে কলেজের ক্লাস হয় না। ডে শিফটে স্কুলের বাচ্চাটা এখানে পড়ে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ক্লাসরুমগুলোকে। একটা ক্লাসরুমের দেয়ালে বিশাল এক ছবি। বোঝাই যাচ্ছে ছবিটা ক্লাসের সকলে মিলে এঁকেছে। ছবিতে মহাচারী খোঁজ পেয়েছে নতুন এক গ্রহের। নাজের মহাকাশ নিয়ে বরাবরই প্রবল আগ্রহ। ঠিকই তখনই ক্লাসরুমের বাইরে দিয়ে যাচ্ছিলেন এক স্যার। লোকটা মধ্যবয়স্ক, চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট। তার মুখের ভঙ্গিমা যেন জানান দিচ্ছে কলেজের প্রতিটা ছাত্রছাত্রীর ওপর তিনি অসম্ভব বিরক্ত। তুষি নিচু গলায় বলল, ওই দেখো, শেখর স্যার। আমরা আড়ালে ডাকি ছাত্রী স্যার। ছাত্রী স্যার। ছাত্রী স্যার। ছাত্রী না, ছাত্রী। মানে, একটু পরেই টের পাবে। তুষি নাজকে নিয়ে শেখর স্যারের দিকে এগিয়ে গিয়ে বলল, গুড মর্নিং স্যার। স্যার ভ্রু কুঁচকে বলল, এখানে কি করো? তোমার ক্লাস নাই? এই আমাদের নতুন ছাত্রী স্যার। ওকে কলেজটা ঘুরে দেখাচ্ছি। শেখর স্যার একবার ভ্রু কুঁচকে নাজের দিকে তাকালেন। আবারও তীক্ষ্ণ দৃষ্টি তুষির দিকে নিক্ষেপ করে বললেন, ক্লাসে তো তোমার দেখাই পাওয়া যায় না। সারাদিন শুধু ঘোরাঘুরি। তুষি বলল, প্রিন্সিপাল ম্যাম আমাকে বলেছেন ওকে ঘুরে দেখাতে। প্রিন্সিপাল ম্যাম তোমাকে ক্লাস বাদ দিয়ে ঘুরতে বলেছেন? জি স্যার। বেয়াদব কোথাকার। শিক্ষকদের নিয়ে মিথ্যা কথা বলে। পড়াশোনা কিছু করো নাকি তাও ফাঁকিতে পড়ে গেছে? করি স্যার। ছাত্রীর বাহার। পরীক্ষার খাতায় টের পাওয়া যায় ছাত্রীর নমুনা। কথাগুলো বলেই শেখর স্যারে হনহন করে হেঁটে এগিয়ে গেলেন। তার প্রস্থানের সঙ্গে সঙ্গে তারা দুজনে খিলখিল করে হেসে উঠল। তুষি হাসতে হাসতেই বলল, ছাত্রীর বাহার। এটা স্যারের কমন ডায়লগও। এবার তুষি নাজকে নিয়ে গেল তার ক্লাসরুমে। তার ক্লাসরুমটা 5 তলায়। নাজ তো আগেই ভেবেছিল, ঢাকা শহরের ছেলেমেয়েরা হয়তো প্রচণ্ড অহংকারী। অহংকারে তাদের মাটিতে পাই পড়বে না। কেউ হয়তো তার দিকে ফিরেও তাকাবে, মফস্বল থেকে এসেছে বলে তাকে বিয়ে হাসি ঠাট্টা করবে। কিন্তু বাস্তবে সেসব কিছুই হলো না। ক্লাসের সবাই যথেষ্ট আন্তরিক। এদের আন্তরিকতা যেন নাজকে মুগ্ধ করে তুলল। সকলে হাসি মুখেই নাজের সঙ্গে পরিচিত হলো। ক্লাসের ফার্স্ট গার্ল নাজের কাঁধে হাত রেখে বলল, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। নাজ তুষিকে বলল, তোমাদের কলেজের সবাই কত ভালো। আমি তো ভেবেছিলাম এখানে সবাই অহংকারী। তুষি বলল, তুমি কি ভেবেছ? এখানে অহংকারী মানুষ নেই। অহংকার যে কি জিনিস সেটা আমি শিখেছি এই কলেজে এসে। তাই নাকি? আও, আসো, তোমাকে নিজ চোখে অহংকারীর দর্শন করাই। দুজনে চলে গেল অন্য পাশের ক্লাসটায়। ক্লাসরুমের সামনেই দুটো মেয়ে হাত নেড়ে নেড়ে গম্ভীর ভঙ্গিতে কথা বলছে। দুজনের চোখেই ভারী চশমা। তুষি বলল, এরা হলো সায়েন্সের স্টুডেন্ট। এমন একটা ভাব যেন সায়েন্স নিয়ে আকাশের চাঁদ ছুঁয়ে ফেলেছে। আমাদের মতো কমার্সের স্টুডেন্টদের সঙ্গে এরা কথা পর্যন্ত বলবে না। নাজ অবাক গলায় বলল, বলো কি? বিশ্বাস হয় না। দাঁড়াও দেখাচ্ছি। তুষি ওই মেয়ে দুটোর মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলল, কি রে ইলমা? কি খবর? ইলমা নামের মেয়েটি তার দিকে এমনভাবে তাকালো যেন সবেমাত্র আকাশ থেকে নেমে আসা কোনো এলিয়েনকে দেখছে। তারা তুষি সম্পূর্ণ অগ্রাহ্য করে আবারও ব্যস্ত হয়ে গেল নিজেদের কথোপকথনে। তীব্র রাগের স্রোত বয়ে গেল নাজের সমস্ত শরীর বেয়ে।
সায়েন্সের স্টুডেন্ট বলে কমার্সের স্টুডেন্টের সঙ্গে কথা বলবে না। আরে বাবা, সায়েন্স নেওয়া মানেই কি তুই আইনস্টাইন নিউটন টাইপ কেউ হয়ে গেছিস? নাজ উঁচু স্বরে ওই দুজনকে শুনিয়ে বলল, ছি তুষি, এমন মহামান্য বিভাগের ছাত্রীকে তুমি কি না বলছো কে রে? তোমার মধ্যে কি এতটুকুও বুদ্ধি নেই যে এই সেকশনের মেয়েদের তুই ডাকা যায় না? তুই কেন, তাদের তো তুমি ডাকা অন্যায়। চলো আমরা বরং এক কাজ করি, সবাই মিলে প্রিন্সিপাল ম্যামের কাছে আবেদন করি যেন সায়েন্সের স্টুডেন্টদের আপনি ডাকা বাধ্যতামূলক করা হয়। সায়েন্সের ছাত্রী দুজন হতভম্ব হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। অতঃপর লজ্জিত ভঙ্গিতে চলে গেল তাদের ক্লাসে। নাজ আর তুষি একসঙ্গে ফিক করে হেসে উঠল। বেলা 11টা। সূর্যের উত্তাপ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে এই সময়টাতেই। রোদে চারিদিক ঝা ঝা করছে, চোখ মেলে তাকানোর উপায় পর্যন্ত নেই। এতক্ষণ চোখে সানগ্লাস থাকলেও এবার সেটা খুলে ফেলল সায়েম। সানগ্লাসের কালচে আভায় খুঁজে পেতে অসুবিধা হচ্ছে তার কাঙ্ক্ষিত মানুষটাকে। এই নিয়ে তৃতীয়বারের মতো পুরো ক্যাম্পাসটায় চোখ বুলিয়ে নিল। না, কোথাও দেখা যাচ্ছে না নাজকে। গেল কোথায় মেয়েটা? একে তো বাচ্চা একটা মেয়ে, তার ওপরে আবার ঢাকা শহরে নতুন। একা একা বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করেনি তো? ইতোমধ্যেই সাইমের বুকে ধুকধুক শুরু হয়ে গেছে। মা মাঝে মধ্যেই ফোন করে বলেন, তোকে বিয়ে দিতে পেরেছি, এবার আমি নিশ্চিত। অথচ তিনি কি জানেন বিয়ে দিয়ে সাইমকে কতটা দুশ্চিন্তায় ফেলেছেন? এই মেয়েটার জন্যে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয় তাকে। সাইমের চঞ্চল চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে নাজকে, তখনই পেছনে থেকে শুনতে পেল পরিচিত এক কণ্ঠস্বর। চলে এসেছেন। সাইম পেছনে ফিরে দেখে নাজ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা সবুজ রঙের ললি আইসক্রিম। সাইম কঠিন গলায় বলল, কোথায় গিয়েছিলে তুমি? নাজের তৎক্ষণাৎ উত্তর, আইসক্রিম কিনতে। হোয়াট? তোমাকে না গেটের বাইরে যেতে বারণ করেছি? আমি একা যাইনি তো, আমার বান্ধবীও সঙ্গে ছিল। এর মধ্যে বান্ধবীও পাতিয়ে ফেলেছ? থু। জানেন আমার বান্ধবী অনেক ভালো ছাত্রী। সব পরীক্ষায় হাইয়েস্ট নম্বর পায়। এত ভালো ছাত্রীর তো তোমার মতো জঘন্য ছাত্রীর সঙ্গে মেশার কথা নয়। আমার তো মনে হচ্ছে হাইয়েস্ট নম্বর পায় উল্টো দিক থেকে। নাজ চুপ করে রইল। না, এই মানুষটার ঘটভর্তি বুদ্ধি। উনার কাছে মিথ্যা বলা যাবে না, বললেও সাবধানে বলতে হবে। ভুল বললাম। নাজ অসহায় গলায় বলল, আমাকে পচিয়ে শান্তি পান না। এবার আমার বান্ধবীকে নিয়ে পড়লেন। আচ্ছা পড়লাম না। ব্যাগটা দাও। না, আমি পারব। সাইম কঠিন দৃষ্টিতে তাকালো নাজের দিকে। যে দৃষ্টি স্পষ্টই জানান দিচ্ছে, ব্যাগটা আমাকে না দিলে খবর আছে তোমার। নাজ বাধ্য হয়েই ব্যাগটা তুলে দিল তার কাঁধে। সাইম নাজকে নিয়ে রিকশায় উঠে বলল, কেমন লাগলো ক্লাস? ক্লাস তো আমি করিনি। মানে? কি করেছ তাহলে? ঘুরে বেরিয়েছি। সাইম ধমকের সুরে বলল, কি ঘুরে বেড়াতে কলেজে এসেছ তুমি? শুনুন, আমাকে অযথা বকবেন না। ডাইনোসর ম্যাডাম নিজে আমাকে ঘুরতে বলেছেন। ডাইনোসর? সকলে প্রিন্সিপাল ম্যাডামকে আড়ালে ডাইনোসর ডাকে। আপনি বুঝবেন না। সাইম দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বুঝলেই হলো। শোনো, তোমার মা ফোন করেছিলেন। কেন? বলছিলেন তোমাকে বাড়িতে দিয়ে আসতে। কয়েকদিন মায়ের সঙ্গে থেকে আসবে। যাবে। নাজ খুব ভালো করেই জানে কেন আজই তার মা তাকে বাড়ি যেতে বলেছেন। তবে সে যাবে না। হুট করে বিয়ে দেওয়াতে এখনো মনের মধ্যে মায়ের প্রতি চাপা অভিমান পুষে রেখেছে নাজ। নাজ অভিমানী সুরে বলল, এতদিন কোনো খবর নেই, আজ এসেছে বাড়ি ফেরাতে। কোথাও যাব না আমি। তাছাড়া সবে কলেজ শুরু হলো, এখন আমি কোথাও যেতে পারবো না। সাইম অন্যরকম গলায় বলল, তোমার হঠাৎ হলো কি বলো তো? সকালে তো কলেজে আসতেই চাইছিলে না। একদিনেই কলেজের ভক্ত হয়ে গেলে কি করে? ডিড ইউ ফল ইন লাভ? নাজ হকচকিয়ে গিয়ে বলল, কি? কারো প্রেমে টেমে পড়েছ নাকি তাই জিজ্ঞেস করলাম।
নাজ আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। ছেলেটা ভাবতে পারল কি করে যে নাজ কারো প্রেমে পড়বে। ক্লাসে কতগুলো ছেলে ছিল, কারো দিকে সে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। নাজ থমথমে গলায় বলল, প্রেমে পড়া এত সহজ নাকি? আর তাছাড়া প্রেমে তারাই পড়ে যাদের প্রয়োজন আছে। তোমার প্রয়োজন নেই। নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, না নেই। প্রেমের প্রসঙ্গে আরও দু-একটা কথা বলে নাজকে রাগিয়ে দেওয়ার ইচ্ছা ছিল সাইমের। কিন্তু তার আগেই রিকশা এসে থামল বাড়ির সামনে। সাইম বলল, তুমি ওপরে চলে যাও। আমি এই রিকশা নিয়েই অফিসে যাব। আমার ব্যাগটাও সাথে করে নিয়ে যাবেন। ব্যাগ নিয়ে বাসায় পা রাখতেই রান্নাঘর থেকে ভেসে এলো খুন্তি নাড়ার শব্দ। জরিনাকে বাসার চাবি দেওয়া আছে। বাসায় কেউ না থাকলে সে নিজেই সময়মতো এসে চাবি দিয়ে দরজা খুলে কাজ শুরু করে দেয়। দরজার শব্দ পেয়ে জরিনা রান্নাঘর থেকেই উঁচু গলায় বলল, আফা আইছেন। থু, কি রান্না করছো জরিনা? করলা ভাজি। ছি, করলা ভাজি একটা খাবার হলো? আমি কিন্তু এসব খাবো না। খাইতেই হইব আফা। কাইল ভাইজান কইয়া রাখছে, আফনের করলা ভাজি দিয়া ভাত খাওয়া হইলে তারপর যেন আমি যাই। নাজ সোফায় গা এলিয়ে দিয়ে বলল, উফ, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। আমাকে বিরক্ত করার কোনো সুযোগ ছাড়ে না। জরিনা রান্নাঘর থেকে এসে নাজের দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, তয় আফা, ভাইজান মানুষটা কিন্তু ভালা আছে। মানুষ ভালো না মন্দ বুঝলে কি করে? এই যে আফনেরে বিয়ার পরেও কলেজে পড়াইতেছে, ভালা মানুষ না। নাজ চুপ করে রইল। পড়াশোনা নামক জেলখানা যে কি যন্ত্রণাদায়ক জরিনা মেয়েটা জানলে কখনোই সাইমকে ভালো মানুষ আখ্যা দিত না। জরিনা আবারও বলল, আমার জামাইও এই দিক থেইকা ভালা মানুষ। আমারে রোজ কয়, তোমার বাসা বাড়িতে কাম করার দরকার কি? আমি যা কামাই তাতেই তো আমগো দুইজনের হাইসা খেইলা চলব। কি করেন তিনি? প্রাইভেট কার চালায়। বেতন মাশাল্লাহ ভালাই পায়। বাসায় একলা একলা সময় কাটে না দেখাই আমি কাম করি। ভালো তো। সময়ও কাটল, নিজে আয় করে স্বাবলম্বীও হতে পারলে। হ, তয় আফা একটা কথা, যতই বাইরে কাম করেন স্বামীরে বাইন্দা রাখতে হয় আঁচলের নিচে। পুরুষ মাইনষের চোখ খালি ছটফট করে, একটু সুযোগ পাইলেই বাইরের দিকে নজর দেয়। নাজ ভ্রু কুঁচকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। ওদিকে যে করলা পুড়ে যাচ্ছে সে খেয়াল আছে? জরিনা চিৎকার করে, আল্লা গো! বলে দৌড় দিল রান্নাঘরের দিকে। নাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল, আজ আর অখাদ্য করলা খেতে হচ্ছে না। তবে জরিনার বলা কথাগুলো খানিকটা ভাবাচ্ছে নাজকে। পুরুষমানুষ সুযোগ পেলেই বাইরের দিকে নজর দেয়। এ আবার কেমন কথা? একটা সম্পর্কের পুরোটা জুড়েই রয়েছে বিশ্বাস। একটা মানুষকে বিশ্বাস না করলে তাকে ভালোবাসা যায় নাকি? একজন মানুষ যদি সত্যিকার অর্থেই তার স্বামী বা স্ত্রীকে ভালোবেসে থাকে, তাহলে কি তাকে নিয়ে এ ধরনের সন্দেহ করতে পারে? নাজ ফেসবুকে ঢুকল। আজকাল বেশিরভাগ সময় এখানেই কাটে তার। জরিনা বাড়িতে থাকলে তার সঙ্গে দু-একটা কথা বলে সময় পার করা যায়। কিন্তু সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাজ একদম একা। একা থাকতে প্রচণ্ড অস্বস্তি লাগে তার। অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসে। সেই অস্বস্তি থেকে খানিকটা হলেও মুক্তি দেয় এই ফেসবুক। কিন্তু আজ একেবারে উল্টো চিত্র। নিউজ ফিডে ঢুকতেই অস্বস্তি কাটার বদলে বরং কয়েকগুণ বেড়ে গেছে। ময়মনসিংহে নাজের সবথেকে কাছের ৩ বান্ধবী কণা, মালা এবং শিউলি। কলেজ থেকে বাড়ির ফিরেই আবার এদের সঙ্গে ঘুরতে যাওয়া ছিল নাজের রোজকার রুটিন। কখনো ফুচকা খেতে, কখনো সিনেমা দেখতে, কখনো বা নদীর পাড়ে। নাজ বিয়ের পর ঢাকায় এসে একা হয়ে পড়েছে, অথচ এরা ঠিকই নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা ৩ জন ঝালমুড়ি খাচ্ছে এমন একটা ছবি পোস্ট করে কণা লিখেছে, ফ্রেন্ডস ফরএভার। রাগে গা কাঁপতে শুরু করল নাজের। দলের একজন সদস্য নেই, অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই এদের।
পোস্টটাতে অ্যাংরি রিয়েক্ট দিয়ে ফোন বন্ধ করে রাখল নাজ। সূর্য ডোবার কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে উঠল। নাজ যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাক, এবার এই মানুষটাকে একটু বিরক্ত করে সময় কাটানো যাবে। সাইম ব্যস্ত ভঙ্গিতে ঢুকল। তার হাত ভর্তি কতগুলো প্যাকেট। বাড়িতে পা রাখতেই সোজা চলে নিজের ঘরের দিকে, যেন প্যাকেটগুলো নাজের থেকে আড়াল করার তীব্র চেষ্টা। আড়াল করার কি আছে? তার ব্যক্তিগত জিনিস নাজ ধরতে যাবে কেন? সাইম ফ্রেশ হয়ে বসার ঘরে এসে দেখে নাজ ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে টিভির দিকে। সাইম অন্য একটা সোফায় বসতে বসতে বলল, সারাদিন কি করলে? নাজ হাই তুলতে তুলতে বলল, তেমন কিছু না। পড়তে বসনি নিশ্চয়ই। আমি শুধু পরীক্ষার আগের দিনই বই খুলে দেখি। সেজন্যেই তো রেজাল্টের এ অবস্থা। আপনাকে না বলেছি আমার রেজাল্ট নিয়ে বাজে কথা বলবেন না। আর তোমাকেও না বলেছি আমার এখানে কোনো ফাঁকিবাজি চলবে না। কাজে ফাঁকি দেওয়াটা আমি একদমই পছন্দ করি না, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমার সাথে থেকে কিছুতেই খারাপ রেজাল্ট করতে পারবে না তুমি। যাও, এখনই পড়তে বসো। বসবো না। কি করবেন আপনি? আমাকে আপনার সঙ্গে রাখবেন না? না রাখলে আমারও দরকার নেই থাকার। দিয়ে আসুন আমাকে বাড়িতে। সাইম ঠোঁটের কোণে অস্পষ্ট হাসির আভা ফুটিয়ে তুলে বলল, বাড়ি দিয়ে আসব কেন? তোমাকে শাস্তি দিব তোমার মতো করে। মানে? ভাবছি ফেসবুকে একটা পোস্ট করব। খারাপ ছাত্রী হইতে সাবধান। ভুলেও এই ছাত্রীর 10 গজের মধ্যে যাবেন না, আপনাকেও খারাপ ছাত্র বা ছাত্রী বানিয়ে ছাড়বে। আর নিচে থাকবে তোমার ছবি। ভালো হবে না। নাজ হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। সাইম আবারও বলল, আর আমার গুণধর বোন তো আছেই। তাকে বলবো তোমার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে সযত্নে ট্যাগ করে দিবে। নাজ নিচু গলায় বলল, আপনি এসব কিছুই করবেন না। তোমার কি মনে হয় আমি ঠাট্টা করছি? আমার তো তাই মনে হয়। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে সাইম তার ফোনটা নাজের সামনে তুলে ধরে বলল, কি সাংঘাতিক ব্যাপার। পোস্ট করেছি 1 মিনিটও হয়নি, এর মধ্যেই 7টা হাহারিয়েট। আজ তোমার কারণে ফেমাস হয়ে যাব মনে হচ্ছে। নাজ হকচকিয়ে গিয়ে বলল, আপনি সত্যি সত্যি পোস্ট করলেন? মিথ্যামিথি আবার পোস্ট করা যায় নাকি? নাজ আতঙ্কিত হয়ে বলল, ডিলিট করুন। এক্ষুনি ডিলিট করুন। সাইম স্বাভাবিকভাবেই বলল, যতক্ষণ না তুমি পড়তে বসছো ততক্ষণ এই পোস্ট ডিলিট হবে না। নাজ কাঁদো কাঁদো গলায় বলল, এত খারাপ কেন আপনি? কথা বলে সময় নষ্ট না করে যাও পড়তে বসো। হাহার সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। বাধ্য হয়েই পড়তে বসল নাজ। এই লোকটা তার জীবনটাকে টিস্যু পেপার বানিয়ে রেখেছে। যে মেয়েটা তাকে বিয়ে না করে পালিয়ে গেছে, বেঁচে গেছে। নাজেরও উচিত ছিল ওই মেয়েটার মতো পালিয়ে যাওয়া। টানা 1.5 ঘন্টা পড়াশোনা করে মাথা ভন ভন করে উঠল নাজের। একসঙ্গে এত পড়াশোনা নাজ গত 2 বছরে করেনি। আর পড়া সম্ভব না, টেবিল ছেড়ে উঠে দাঁড়াল নাজ। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। সেদিকেই পা বাড়াল সে। সাইম কি যেন রান্না করছে। নাজ তার কাছে গিয়ে বলল, কি রান্না করছেন? সাইম গম্ভীর গলায় বলল, পায়েস। নাজ উৎফুল্ল গলায় বলল, আমি আপনাকে হেল্প করি। থ্যাঙ্কস ফর ইউর কিন্ডনেস, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। তুমি পড়তে যাও। পড়েই তো এলাম, আমি আর পড়তে পারবো না। তোমার মতো বয়সে আমি প্রতিদিন 8 ঘন্টা করে পড়তাম। আর সেখানে তুমি 8 ঘন্টা পড়ে লাভটা কি হলো? আপনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন? সাইম কঠিন গলায় কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। সাইম বলল, এখানে 6 চামচ চিনি দাও তো, আমি আসছি। সাইম ফোনটা নিয়ে চলে যেতেই নাজ আগ্রহের সঙ্গে পায়েসে চিনি মেশাল। এই প্রথম তাকে কোনো একটা দায়িত্ব দিয়েছে মানুষটা। সাইম ফিরে এসে বলল, চিনি দিয়েছ? থু, কই দেখি। একটা চামচ দিয়ে পায়েস চেখে দেখল নাজ।
সঙ্গে সঙ্গে কুঞ্চিত হয়ে উঠল তার ভ্রু যুগল। সত্যিই চিনি দিয়েছ? তাছাড়া আর কি দিব? নিজেই খেয়ে দেখো। নাজ একটু পায়েস খেয়েই মুখ বিকৃত করে বলল, ছি, আপনি একেবারেই রান্না করতে পারেন না। সাইম দাঁতে দাঁত চেপে বলল, আমি রান্না ঠিকই করতে পারি, তবে আমার পায়েসে কেউ যদি লবণ মিশিয়ে দেয় তখন আর কি করা। নাজ খেয়াল করল, সত্যি সত্যিই সে লবণ মিশিয়ে দিয়েছে। সাইম কঠিন গলায় বলল, একটা কাজও যদি ঠিকমতো করতে পারো। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে করিনি। বিশ্বাস করেছি। কারণ ইচ্ছা করে করতেও বুদ্ধি লাগে। তোমার তো সে বুদ্ধিও নেই। ইডিয়ট কোথাকার। শুনুন। তাকে থামিয়ে দিয়ে সাইম বলল, এই তুমি রান্নাঘর থেকে যাও তো। এখানে থাকলে একটা না একটা ঝামেলা করতেই থাকবে। মন খারাপ করে বারান্দায় এসে বসল নাজ। এই লোকটা একটা অজুহাত পেলেই বকে তাকে। এত বকাঝকা করে কি মজা পায় কে জানে। নাজ ঠিক করল এখন থেকে আর কথাই বলবে না তার সঙ্গে। এতে করে যদি তার বকার পরিমাণ কমে। এ বাড়ির বারান্দাটা বেশ সুন্দর। গ্রিলবিহীন এই বারান্দাটার রেলিংয়ের ওপরে ঝুলন্ত টবে বেশ অনেকগুলো গাছ লাগিয়েছে সাইম। আর ফ্লোর জুড়ে ঘাসের কার্পেট। নাজ আসার পর এখানে একটা দোলনাও আনা হয়েছে। নাজ গিয়ে বসে পড়ল দোলনাটার ওপরে। এখান থেকে পরিষ্কার দেখা যায় চাঁদটাকে। নাজ প্রায়ই এখানে এসে বসে থাকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এই চাঁদের ওপরে প্রথম কদম যে রেখেছিল সে না জানি কত ভাগ্যবান। এভাবেই ঘণ্টাখানেক বসে রইল নাজ। হুট করে সাইম এসে বসল তার পাশে। তার মুখের কাছে একটা চামচ ধরে বলল, খেয়ে দেখো কেমন হয়েছে। নাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। এই মানুষটা তাকে খাইয়ে দিতে চাইছে। ভাবা যায়। কি হলো, খাও। পায়েস মুখে দিতেই দ্বিতীয় দফা অবাক হয়ে উঠল নাজ। লবণের সেই কটু স্বাদ একেবারেই নেই। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হলো তাই না? করতেই হতো। আজ একটা বিশেষ দিন তো, তাই। নাজ কিছু বলল না, বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইল সাইমের দিকে। হ্যাপি বার্থডে নাজ। এবার যেন নাজের চোখে পানি চলে এলো। একে তো এই প্রথম মানুষটা তাকে নাজ বলে ডেকেছে, তার ওপরে আবার তার জন্মদিনও মনে করে রেখেছে। অশ্রু লুকাতে অন্যদিকে মুখ ঘোরাল নাজ। তবে লুকিয়ে রাখতে পারল না, সাইম ঠিকই বুঝে ফেলল মেয়েটা কাঁদছে। সাইম বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। তাকাও এদিকে। নাজ সাবধানে চোখের জল মুছে তাকালো তার দিকে। সাইম নাজের হাতে র্যাপিং পেপারে মোড়ানো একটা প্যাকেট তুলে দিয়ে বলল, তোমার বার্থডে গিফট। দেখো তো পছন্দ হয় কিনা। নাজ লজ্জিত গলায় বলল, আপনি জানলেন কিভাবে? জানতে হয়। নাজ র্যাপিং পেপার খুলছে আর ওদিকে সাইম মিটিমিটি হাসছে। সেই হাসির অর্থ প্রথমে নাজ বুঝতে না পারলেও গিফটটা দেখার পর ঠিকই বুঝতে পারল। গিফট নামক বস্তুটা দেখেই প্রবল রাগ তার শিরদাঁড়া প্রকম্পিত করে বয়ে গেল। এমন বিশ্রী গিফট কেউ কাউকে দিতে পারে, তাও আবার জন্মদিনে। নাজকে তার স্বামীর দেওয়া প্রথম উপহার একটি বই। বইয়ের নাম লেখাপড়ায় সাফল্য অর্জনের 101টি টিপস। এত সুন্দর একটা মুহূর্তে নিমিষেই পানি ঢেলে দিল ছেলেটা। লেখাপড়া ছাড়া তার মাথায় আর কিছুই ঘোরে না নাকি? নাজ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সাইমের দিকে। এদিকে সাইমের মিটিমিটি হাসি যেন থামছেই না। নাজ কঠিন গলায় বলল, আপনার গিফট আপনার কাছেই রাখুন। সাইম কিছু একটা বলছে যাচ্ছিল, তবে সেই সুযোগ তাকে না দিয়ে নাজ উঠে চলে গেল তার ঘরে। ঘরে যেতেই বিস্ময়ে খাবি খেয়ে উঠল সে। বিছানার ওপরে বিশাল এক ঝুড়ি। ঝুড়ি ভর্তি কাচের চুড়ি। পৃথিবীতে যতগুলো রং আছে সেই সব রঙের চুড়িই হয়তো সাজানো আছে ঝুড়িটায়। এতগুলো চুড়ি একসঙ্গে নাজ কোনো দোকানেও দেখেনি। ঝুড়ির পাশেই আবার কতগুলো রজনীগন্ধা ফুল। আচ্ছা, সাইম জানল কি করে যে কাচের চুড়ি আর রজনীগন্ধা ফুলের মতো অন্য কিছুই নাজকে খুশি করতে পারে না?
আনন্দে আত্মহারা হয়ে বিছানায় গিয়ে বসল নাজ। চুরিভর্তি ঝুড়িটার ওপরে রঙিন চিরকুট। লেখাটা ইংরেজিতে, ওয়েলকাম টু দ্যাট লিগ্যাল এইজ অফ ম্যারেজ। আনমনেই হেসে উঠল নাজ। সাইম নামের মানুষটাকে সে এখনো বুঝে উঠতে পারল না। কখনো বুঝতে পারবে বলে মনেও হচ্ছে না। মাঝে মাঝে নাজের মনে হয় তার মতো গম্ভীর, রাগী, বিরক্তিকর মানুষ আর দ্বিতীয়টি নেই। সেই একই নাজ আবার মাঝে মাঝে প্রশ্ন করে নিজেকে, মানুষটা এত ভালো কেন? মানুষটাকে নিয়ে এত দ্বিধা কেন তার মাঝে? দ্বিধার মধ্যেই কেটে গেল আরও কয়েকটা দিন। নতুন শহর, নতুন কলেজ, নতুন মানুষ, সবকিছুর সঙ্গে একটু একটু করে মানিয়ে উঠেছে নাজ। তবে একটা জিনিস এখনও অপরিবর্তনশীল। সেটা হলো সাইমের সঙ্গে তার খুনসুটি ঝগড়া। আজ শুক্রবার। দরজার বাইরে থেকেই চেঁচামেচির আওয়াজ পেয়ে থমকে গেল সাইম। গতরাত থেকেই নানা বিষয়ে নাজের চেঁচামেচি লেগেই আছে। এই মেয়েটার আবার কি হলো কে জানে। চাবি দিয়ে দরজা খুলে সাইম দেখতে পেল জরিনা বেচারির ওপর দিয়ে ক্রোধের প্রবল স্রোত বয়ে যাচ্ছে। নাজ হুঙ্কার দিয়ে বলল, ফ্যানগুলোর এই অবস্থা কেন জরিনা? তোমাকে না গত সপ্তাহে বলেছি ফ্যানগুলো পরিষ্কার করতে? জরিনা অসহায় বলল, এখনই করতেছি আফা। এটা তো সেই গত সপ্তাহ থেকেই শুনছি। আমি যদি ডাস্ট অ্যালার্জিতে মরে যাই, তোমার খবর আছে? নাজ এবার সাইমের দিকে তাকিয়ে বলল, আর আপনি এই ভরদুপুরে কোথায় গিয়েছিলেন? সাইম বলল, অফিসে। শুক্রবারে আবার কিসের অফিস? কাজ ছাড়া কি কিছুই ঘোরে না মাথায়? আপনাকে না বলেছিলাম আজকে বুকশেলফটা পরিষ্কার করব, আপনি আমাকে হেল্প করবেন? তাও চলে গেলেন কেন? সাইম শান্ত গলায় বলল, আরে বাবা, আমার ল্যাপটপটা ফেলে এসেছিলাম। তোমার কি হলো বলো তো? স্বাভাবিকের থেকেও বেশি পাগলামি করছো কেন? পাগলামি করছি কারণ আমি পাগল। সব দোষ আপনার। যাচাই বাছাই করে পাগল একটা মেয়েকে বিয়ে করেছেন কেন আপনি? সাইমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নাজ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। জরিনা আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, ভাইজান, কিছু মনে না করলে একটা কথা কইতাম। কি? আফারে মনে হয় জিনে ধরছে। ভালা একটা মানুষ জিনে না ধরলে এইরকম বদলায় যায়। সাইম মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মূর্খ মানুষদের এই এক সমস্যা। কিছু একটা হলেই সব দোষ চাপিয়ে দেবে জিনদের হাতে। সাইম চলে গেল নাজের ঘরে। বিছানার এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে মেয়েটা। সাইম বলল, বুকশেলফ পরিষ্কার করবে না? নাজ ক্লান্ত গলায় বলল, আজ আর ইচ্ছা করছে না। অন্য আরেক দিন করি। আচ্ছা। এখন চলো, টস শুরু হয়ে যাবে। পরে ডাকিনি বলে আমার ওপর চেঁচামেচি করতে পারবে না কিন্তু। নাজ উঠে সাইমের পিছু পিছু চলে এল বসার ঘরে। মেয়েটার ক্রিকেটের প্রতি ভয়াবহ আগ্রহ। মেয়েরাও যে এতটা ক্রিকেটপ্রেমী পারে তা নাজকে দেখেই প্রথম উপলব্ধি করেছিল সাইম। কিছুদিন আগের কথা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলছে। সেকেন্ড ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা, জিততে প্রয়োজন ৩৬ বলে ৬২ রান। নাজ দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, এই সাকিবের মতো বাজে ক্যাপ্টেন পৃথিবীতে আরেকটা নেই। আজ ওর ক্যাপ্টেন্সির জন্যেই হারব আমরা। সাইম খানিকটা হেসে বলল, সত্যি করে একটা বলো তো নাজ, এখানে যা হচ্ছে তুমি কি কিছুই বুঝতে পারছো? তখন থেকে তো শুধু সাকিব সাকিব করছো। সাকিব ছাড়া আর কোনো ক্রিকেটারকে চেনো তুমি? আচ্ছা, সাকিব ছাড়া বাংলাদেশের ৫ জন ক্রিকেটারের নাম বলো তো। নাজ বিরক্ত গলায় বলল, আপনার প্যাচাল বন্ধ করবেন। এদিকে ওরা ২-১ রান নিয়ে নিয়ে ম্যাচ জিতে যাচ্ছে আর আপনি আছেন আপনার প্যাচাল নিয়ে। এখন দরকার হলো মিডনে একটা ফিল্ডার, লঙ্গনে তো ফিল্ডারের কোনো দরকার নেই। এগুলো সব ক্যাপ্টেনের দোষ। বুঝতে পারছেন আপনি? সাইম সেদিন হতভম্ব হয়ে তাকিয়েছিল নাজের দিকে। মেয়েরাও ফিল্ডিং পয়েন্টগুলোর নাম জানতে পারে, এ যেন নবম আশ্চর্য। আজ বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের খেলা। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিয়েছে।
ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, অথচ নাজের কোনো বিকার নেই। কেমন অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে টিভির দিকে। অন্যান্য দিনে খেলার সময় চেঁচামেচি করে বাড়ি মাথায় করে মেয়েটা। আজ হঠাৎ এতটা পরিবর্তন। কাজ শেষে টেবিল গোছাতে গোছাতে জরিনা বলল, আফা, টেবিলে খাবার দিয়া গেলাম, সময়মতো খায়া নিয়েন। জরিনা যেতেই সাইম বলল, চলো খেয়ে নিই, আমার ক্ষুধা লেগেছে। খাবার টেবিলেও অন্যমনস্ক ভঙ্গিতে বসে রইল নাজ। যার কথায় পুরো বাড়িটা মুখরিত হয়ে থাকে, তার এই নিশ্চুপ নীরবতা ঠিক সহ্য করতে পারছে সাইম। কেন সহ্য করতে পারছে না? বিয়ের পর থেকে তার একটাই স্বপ্ন, নাজ নামের এফএম রেডিও যেন এক বেলার জন্যে কানের কাছে বাজা বন্ধ হয়। সেই এফএম রেডিও যখন সত্যিই আজ বন্ধ হয়েছে, তখন কেন এত খারাপ লাগছে সাইমের। সাইম ভাত মাখতে মাখতে বলল, আর ইউ ওকে? থু, মায়ের জন্যে মন খারাপ। কয়েকটা দিন গিয়ে থেকে আসবে মায়ের কাছে। নাজ আক্ষেপজড়িত কণ্ঠে গলায় বলল, মন খারাপ হবে কেন? 1 ঘন্টার নোটিশে আমাকে বিয়ে দিতে যার খারাপ লাগেনি, তার জন্যে আমার খারাপ লাগা কিসের? মায়ের ওপরে রাগ পুষে রাখতে হয় না নাজ, নিজেরই ক্ষতি হয়। সব ব্যাপারে আপনাকে এত জ্ঞান দিতে কে বলেছে? আমার ব্যাপার আমাকেই বুঝতে দিন। নাজের ব্যাপারটা তাকেই বুঝতে দিয়ে চুপ করে রইল সাইম। অনেকটা সময় চুপ করে থেকে নাজ ইতস্তত করে বলল, শুনুন। থু, না, কিছু না। কি হলো বলো? কিছু হয়নি। খাওয়া দাওয়া সেরে নাজ ঘরের দিকে পা বাড়াল। কি আশ্চর্য, মেয়েটা আবার ম্যাচ দেখতে বসল না। নাজের কর্মকাণ্ড মোটেও স্বাভাবিক ঠেকেছে না সাইমের কাছে। এই অস্বাভাবিকতাগুলো ভিন্ন একটা মানুষে পরিণত করেছে তাকে। সাইমের কাছে মনে হচ্ছে হুট করে অন্য আরেকটা মেয়ে এসে পড়েছে বাড়িতে। সাইম আবারও গেল নাজের ঘরে। নাজ উপুর হয়ে শুয়েছিল বিছানায়, সাইমকে ঢুকতে দেখে সঙ্গে সঙ্গে উঠে বসল। সাইম বলল, কি ব্যাপার? খেলা দেখবে না? ইচ্ছা করছে না? আপনি দেখুন, রানের যে অবস্থা, মনে হচ্ছে আজও আমরা হারব। চলো বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি। ঢাকায় আসার পর থেকে তো কোথাও ঘুরতে যাওনি। আজ ইচ্ছা করছে না। চলো, বাইরে কোথাও গেলে ভালো লাগবে। নাজ বিরক্ত গলায় বলল, বললাম তো ইচ্ছা করছে না। শুধু শুধু বিরক্ত করছেন কেন? সাইম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, অলরাইট, আমি একাই ঘুরতে গেলাম। দরজাটা বন্ধ করে দাও। নাজ অবাক হয়ে লক্ষ্য করল মানুষটা সত্যি সত্যি তাকে রেখে ঘুরতে বেরিয়ে গেল। একটা মানুষকে অস্বস্তিতে ফেলে কি সহজেই বেরিয়ে গেল সে? আর কয়েকবার সাধাসাধিও তো করতে পারত। কিছুই ভালো লাগছে না। প্রচণ্ড অস্বস্তিতে গা কাঁপছে নাজের। ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে ছুটে অতীতে ফিরে যেতে। সন্ধ্যা মিলিয়েছে কিছুক্ষণ হল। সূর্যটা ডুবে যাওয়ার পর বাড়িতে একা একা থাকতে প্রচণ্ড ভয় লাগে নাজের। সাইমকে ব্যাপারটা কখনোই বলা হয়নি। বললেই সে ধরে নেবে নাজ একটা ভীতু মেয়ে। সাইমের কাছে কিছুতেই সে নিজেকে ভীতু হিসেবে প্রমাণ করতে চায় না। তবে নাজের কথা হল, সন্ধ্যার পর বাড়িতে একা একা থাকতে আমার ভয় লাগে। জাতীয় কথা মুখ ফুটে বলতে হবে কেন? কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষের তো এমনিতেই বুঝে যাওয়ার কথা। একটা মেয়েকে বাড়িতে একা ফেলে এতক্ষণ কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আজ সে ফিরলে একটা ঝগড়া বাধাতেই হচ্ছে। কলিং বেলের আওয়াজে নাজের ৭-৫ ভাবনায় ছেদ পড়ল। উঠে গিয়ে ক্লান্ত ভঙ্গিতে দরজা খুলল। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি দু-একটা করা কথা শোনাবে সাইমকে। নাজ কিছু বলে ওঠার আগেই একটা প্যাকেট তার হাতে ধরিয়ে দিল সাইম। প্যাকেট খুলতেই সমস্ত বিরক্তি আর রাগ ম্লান হয়ে তৃপ্তির হাসি ফুটে উঠল তার ঠোঁটে। স্যানিটারি ন্যাপকিন। এই জিনিসটার প্রয়োজনেই তো সারাটা দিন অস্বস্তিতে কেটেছে নাজের। নাজ হতবাক গলায় বলল, আপনি বুঝলেন কিভাবে? তোমার মতো বোকা মেয়ে কপালে জুটলে বুঝে নিতেই হয়। এবার তো বুঝে গেলাম, কিন্তু নেক্সট টাইম তোমার প্রয়োজনগুলোর কথা মুখ ফুটে না বললে আমি বুঝব কি করে?
নাজের ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না সাইমের দিকে। লজ্জিত গলায় বলল, থ্যাংক ইউ। সাইম ফ্রিজের দরজা খুলতে খুলতে বলল, ইউ র ওয়েলকাম। আর ফ্রিজে আইসক্রিম রেখে দিলাম, খেয়ে নিও, ভালো লাগবে। নাজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তাদের সম্পর্ক আর 5টা বিবাহিত দম্পতির মতো স্বাভাবিক না হলেও এই অস্বাভাবিকতার মাঝেই ছড়িয়ে আছে অন্যরকম এক স্বাভাবিকতা। তার ছোট ছোট প্রয়োজনগুলোর প্রতি মানুষটার খেয়াল রাখা, অল্পতেই ধমক দিয়ে ওঠা, এসবই একটু একটু করে মুগ্ধ করে তুলছে নাজকে। বাংলাদেশ জিতে যাচ্ছে, নিশ্চিত পরাজয়কে হাতের মুঠোয় এনে কি করে জিতে দেখাতে হয়, সেই কৌশল শুধুমাত্র বাংলাদেশেরই জানা। যে সাকিবকে সেদিন বকাবকি করছিল, তারই সেঞ্চুরিতে দল আজ জয়ের দ্বারপ্রান্তে। সাইম সারাটা দিন খেলা দেখলেও এখন আর দেখছে না। এলাকার ছোটবড় অনেকে আনন্দ মিছিলে নেমেছে। বারান্দায় দাঁড়িয়ে সেই চমৎকার দৃশ্যের দিকেই তাকিয়ে রয়েছে সাইম। নাজ বারান্দায় এসে তার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাংলাদেশের জিতে যাওয়া দেখবেন না? সাইম শান্ত গলায় বলল, দেখছি তো, এই মানুষগুলোর আনন্দের মধ্যেই জিতে যাওয়া দেখছি। আমরা বাঙালিরা কি অদ্ভুত, তাই না? দল হেরে গেলে আমাদের হাহাকারের শেষ থাকে না, আর জিততে আনন্দের। এক্সাম্পল হিসেবে নিজের দিকেই তাকিয়ে দেখো। নাজ খিলখিল করে হেসে উঠল। বাংলাদেশ জেতার সঙ্গে সঙ্গে ক্রিকেট পাগল ভক্তদের উচ্ছ্বাস যেন সকল সীমা ছাড়িয়ে গেল। আকাশে ফুটে উঠল অসংখ্য আতশবাজি। সাইম মুগ্ধ চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। তার দুচোখে পরিষ্কার দেখা যাচ্ছে আতশবাজির প্রতিচ্ছবি। আচমকাই এই মুহূর্তটা এত সুন্দর হয়ে উঠল কেন? সুবিশাল লাইব্রেরি, যতদূর পর্যন্ত চোখ যায় শুধু বই আর বই। এত বই এর আগে একসঙ্গে দেখেনি নাজ। লাইব্রেরিটা তার কলেজের। ক্লাসশুদ্ধ সবাইকে আনা হয়েছে এখানে। একটু পরেই ম্যাম এসে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবেন। অ্যাসাইনমেন্টটা সম্ভবত লাইব্রেরি অথবা বইকেন্দ্রিক। ম্যাম আসার আগে সবাই চুপচাপ বসে বই পড়ছে। লাইব্রেরি নিঃশব্দ নীরবতা পালন করতে হয়, এই নিয়ম সকলেরই জানা। তবে জেনেও এক প্রকার অবহেলা করে উচ্চস্বরে গল্প করেই যাচ্ছে তুষি। তারপর কি হলো শোন, ভাইয়ার বিয়েতে আমরা প্রায় 70 জন বরযাত্রী যাচ্ছি। 2টা বাস ভাড়া করা হয়েছে। বাসে করে যশোরে যাচ্ছি। ওমা, হঠাৎ আমার মাথার ওপরে ঝপ করে শব্দ হলো। আমি চিৎকার দিয়ে উঠতেই সবাই নেমে দেখল ছাদের ওপর গাছ থেকে একটা কাঁঠাল ভেঙে পড়েছে। চিন্তা করে দেখ, চলন্ত বাসের ওপর কাঁঠাল, তাও আবার ঠিক আমার মাথার ওপরে। নাজ খেয়াল করল লাইব্রেরিয়ান ম্যাডাম অগ্নিমূর্তি ধারণ করে এগিয়ে আসছে তাদের দিকে। চোখের ইশারায় চুপ করতে বলল তুষিকে। তবে কোনো ইশারাই যেন তার চোখে পড়ছে না। এক মনে কাঁঠালের গল্প করেই যাচ্ছে। লাইব্রেরিয়ান ম্যাডাম হুঙ্কার দিয়ে বললেন, এই মেয়ে, লাইব্রেরি কথা বলা নিষেধ, তুমি জানো না? তুষি হকচকিয়ে গিয়ে বলল, সরি ম্যাম। কিসের সরি? কলেজে উঠেছ অথচ এতটুকু আদব কায়দা শেখনি? বাবা মা কিছু শিখিয়ে পাঠায়নি? ম্যাম বললাম তো সরি। এর মধ্যে বাবা মাকে টানছেন কেন? লাইব্রেরিয়ানের রাগের তেজ এবার যেন কয়েকগুণ বেড়ে গেল। এত বড় সাহস! আবার মুখে মুখে তর্ক করছে। শোনো, তোমার মুখে এত বড় বড় কথায় মানায় না। পরীক্ষায় যা রেজাল্ট করো পুরো কলেজের জানা আছে। সঙ্গে সঙ্গে তুষির মুখটা ছাইবর্ণ হয়ে উঠল। যতটুকু সময় তারা লাইব্রেরি ছিল, বেচারি মুখ গোমরা করেই রইল। নাজের মনটাও খারাপ হয়ে গেল। তুষির যতটা না অপরাধ, তার থেকে বেশি অপমান করা হয়েছে তাকে। কোনো মানে হয়? লাইব্রেরির কাজ শেষে নাজ ক্লাসে এসে বসল। আজ অ্যাকাউন্টিং স্যার আসেনি, তাই তার ক্লাসের সময়টুকু সকলে গল্পগুজব করেই কাটাচ্ছে। নাজ একা একা বসে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার হাতের নখগুলোর দিকে। নখের দিকে তাকিয়ে থেকে যতটা সময় পার করা যায়। ক্লাসে তুষি ছাড়া নাজের তেমন কোনো বন্ধু নেই।
সে থাকলে গল্পে গল্পে সময়টা কখন যে পার হয়ে যেত। তুষি নাজকে বসিয়ে রেখে কোথাও যেন একটা গেছে মিনিট 20 হলো। 20 মিনিট তেমন দীর্ঘ সময় না হলেও নাজের কাছে মনে হচ্ছে যেন অনন্তকাল। কিছুক্ষণের মধ্যেই নাজের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঠোঁটে চিরচেনা হাসির রেখা টেনে ক্লাসে ঢুকল তুষি। পাশে বসতেই নাজ বলে উঠল, কি ব্যাপার? খুব খুশি মনে হচ্ছে। তুষি বলল, মনে হলেও আমার মনটা প্রচণ্ড খারাপ। রাগে সমস্ত শরীর জ্বলছে। তাহলে হাসছিস কেন? তুষি ঠোঁটের কোণে বিচিত্র হাসির আভা ফুটিয়ে তুলে বলল, সেটা একটু পরেই টের পারি। মানে? আমি একা মানুষ, একটু কথা বলায় ওই মহিলা এমন তেলেবেগুনে জ্বলে উঠল। এবার যদি লাইব্রেরি সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে তখন কি করব সে? নাজ উৎফুল্ল গলায় বলল, তুষি, সত্যি করে বল তো, কি চলছে তোর মাথায়? তুষি নিচু গলায় বলল, সায়েন্সের পণ্ডিতগুলোর জন্যে আজ বিশেষ গিফট এসেছে। কি গিফট? চল দেখাই তোকে। তুষি নাজকে সঙ্গে নিয়ে চলে এলো বায়োলজি ল্যাবে। এই কলেজের সবগুলো ল্যাবই বিশাল ফুটবল মাঠের আকৃতির। তবে এই বায়োলজি ল্যাবটার বিশেষত্ব হল এর সৌন্দর্য। খুব সুন্দর করে ছবিটবি দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে। ল্যাবে কমার্সের ছাত্রছাত্রীদের প্রবেশ নিষেধ হলেও তুষি আর নাজ প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে সকলের অগোচরে এখানে এসে ঘুরে বেড়ায়। দুজনে পা টিপে টিপে চলে গেল ল্যাবটার একেবারে কোণায়। যেতে যেতে তুষি ফিসফিস করে বলল, একটা মজার জিনিস দেখবি। কি? তুষি আঙুল উঁচিয়ে একটা টেবিলের দিকে তাকিয়ে বলল, ওই দেখ। চোখ দুটো একটু কুঁচকে নাজ যা দেখতে পেল তাতে হাড় হিম হয়ে উঠল তার। রক্তবর্ণ ধারণ করল তার চোখ মুখ। দুটো ছোট ছোট স্বচ্ছ কাচের বাক্স। বাক্স দুটো জুড়ে আনাগোনা করছে কতগুলো নিরীহ প্রাণী। প্রাণীগুলোকে আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও নাজের কাছে তারা ভয়ঙ্কর। তেলাপোকা। একসঙ্গে এতগুলো তেলাপোকাকে একসঙ্গে চলাফেরা করতে দেখে শিউরে উঠল নাজ। আতঙ্কিত গলায় বলল, এ কি? আমি গেলাম ভাই। তুষি নাজের চট করে নাজের হাতটা ধরে ফেলে বলল, কোথায় যাচ্ছিস? তেলাপোকা, আমি প্রচণ্ড ভয় পাই, তাও আবার এতগুলো একসঙ্গে। এখানে যদি আর 1 সেকেন্ডও থাকি আমি বোধ হয় মরেই যাব। তুষি বিরক্ত গলায় বলল, সামান্য তেলাপোকাকে এত ভয় পাওয়ার কি আছে? ওরা তো আর তোকে খেয়ে ফেলতে পারবে না, বরং তুই ওদের খেতে পারবি। ছি! তোর তেলাপোকা তুইই খা, আমি গেলাম। যাবি মানে? মজা তো এখনো শুরুরই হলো না। আবার কিসের মজা? একবার ভেবে দেখ নাজ, লাইব্রেরি সবাই চুপচাপ বসে থাকে, যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। কিন্তু এই সুন্দর তেলাপোকারা যদি একসঙ্গে লাইব্রেরি ঢুকে পড়ে তখন কি আর পিন ড্রপ সাইলেন্স বজায় থাকবে? নাজ কিছুটা সময় চুপ করে রইল। বুঝতে চেষ্টা করল মেয়েটার মাথার প্যাচ। তুষির মাথায় সর্বক্ষণ কোনো না কোনো প্যাচ ঘুরতেই থাকে। এটা আবার কোন প্যাচ কে জানে। নাজ বলল, না, থাকবে না। তুই বরং তেলাপোকাদের লাইব্রেরি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দে। ওরা গিয়ে একসঙ্গে হামলা করুক। তুষি বিরক্ত গলায় বলল, সেটা করতে পারলে কি আর আমি এতক্ষণ হাত গুটিয়ে বসে থাকি? তোর মতলব কিন্তু আমার মোটেও ভালো ঠেকেছে না। ঠেকেছে না, কারণ আমার মতলব ভালো নয়। আমার মতলব হলো এই বাক্সভর্তি তেলাপোকাগুলোকে লাইব্রেরি ছেড়ে দেওয়া। নাজ বিস্মিত হয়ে তাকিয়ে রইল তুষির দিকে। বিস্মিত গলায় বলল, পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? তুষি রাগে গজগজ করতে করতে বলল, পাগল হব কেন? রাগে আমার সারা শরীর জ্বলছে। প্রতিনিয়ত কেউ না কেউ আমাকে অপমান করে যাচ্ছে। আজ পুরো কলেজ টের পাবে আমাকে অপমান করার পরিণাম। তুই কিন্তু আমাকে হেল্প করবি। কোনো হেল্পের মধ্যে নাই আমি। তুষি অসহায় গলায় বলল, হেল্প করবি না? তুই না আমার বেস্টি। ওসব বেস্টি ফেস্টি বুঝি না। এরকম করিস না দোস্ত, একটু পরেই তো পণ্ডিতরা এসে এগুলো কাটাকাটি শুরু করে দেবে। দেখ তুষি, তোর এসব পাগলামির মধ্যে আমি নেই।
আমি আমার এই হাত দিয়ে কিছুতেই ওই তেলাপোকার বক্স ধরতে পারবো না, লাইব্রেরি নিয়ে যাওয়া তো দূরের কথা। টুসি ধমক দিয়ে বলল, আরে গাধা, তোকে বক্স ধরতে কে বলেছে? আমি এটা নিয়ে যাব, তুই শুধু দেখবি সামনে থেকে কেউ আসছে কিনা। নাজ সংবিত ফিরে পেয়ে কিছুটা শান্ত ভঙ্গিতে বলল, ওহ, আগে বলবি না? লাইব্রেরিটা দোতলায় আর বায়োলজি ল্যাব নিচতলায়। এখন থেকে লাইব্রেরি যেতে খুব একটা বেশি সময় লাগবে না। পথে কারোর দেখা না পেলেই হলো। ছোট ছোট পা এগিয়ে গেল টুসি। তার সামনেই নাজ। নাজ দরজার বাইরে উকি পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করছে। না, আশেপাশে কেউ নেই। থাকার কথাও অবশ্য নয়। এই সময় ক্লাস চলে, সবাই তো আর তাদের মতো ঘুরে বেড়ায় না। নাজ নিচু গলায় বলল, কেউ নেই, আয়। দুজনে সিঁড়ির গোড়ায় পৌঁছালে নাজ আবার ভালো করে দেখে নিল কেউ আসছে কিনা। কেউ আসছে না, এই আশ্বাসে যখন সিঁড়িতে পা রাখতে যাবে তখনই কোত্থেকে যেন চলে এল কলেজের এক আয়া। ভাগ্যিস সিঁড়ির গোড়ার ফাঁকা জায়গায় পুরনো কাগজের স্তূপ আছে। টুসি চট করে বাক্সটাকে সেই স্তূপের আড়ালে রেখে দিল। আয়া পান চিবোতে চিবোতে বলল, ক্লাসে যাও। নাজ ভ্রু কুঁচকে বলল, ক্লাসেই তো যাচ্ছি। দুজনকে বাধ্য হয়েই সেই আয়ার পিছু পিছু 3 তলা পর্যন্ত উঠতে হয়। আয়া নিজের কাজে চলে গেলেই তারা পুনরায় নিচে নেমে বাক্সটা নিয়ে উপরে উঠতে থাকে। কিছুদূর উঠে যাওয়ার পর টুসি ফিসফিস করে বলল, তখন একটা পুরনো কাগজ সাথে আনলে ভালো হতো। কাগজ দিয়ে বাক্সটা ঢেকে রাখতাম। চুপ করত। অর্ধেক পথ চলে এসেছি, এখন এই কথা বলছিস? না মানে, বলছি যে হলে ভালো হতো। ভালো হওয়ার দরকার নেই। কোনোমতে লাইব্রেরির কাছে যেতে পারলে বাঁচি। ওদের লাইব্রেরির দুটো দরজা। একটা সামনের দরজা, আরেকটা পেছনের। পেছনের দরজা দিয়ে মানুষ খুব একটা যাতায়াত করে না বললেই চলে। দুজনে ওই দরজাটার পেছনে গিয়ে বসল। টুসি একবার উকি দিয়ে দেখে নিল, বেশ অনেকগুলো ছেলেমেয়ে বইয়ে মুখ গুজে পড়ছে। আর লাইব্রেরিয়ান ম্যাডাম ওদিকে ফিরে শেলফে কি যেন খুঁজছেন। কারোর দৃষ্টি এদিকে নেই। টুসি আস্তে করে বাক্সটাকে লাইব্রেরি ঘরের ভেতরে রাখল। ওদিকে নাজ বহুকষ্টে হাসি চেপে রেখেছে, টুসির মুখও হাসি হাসি। সাবধানে মুখটা খুলে দিতেই বেরিয়ে এল তেলাপোকাদের সেনা। বেশি নয়, প্রায় 7-8টা তেলাপোকা হবে। গুটি গুটি পায়ে ছড়িয়ে পড়ল পুরো লাইব্রেরি। নাজ আর টুসি 1 সেকেন্ডও অপেক্ষা না করে দৌড়ে পালিয়ে কিছুদূর দিয়ে দাঁড়াল। বইয়ে ডুবে থাকা পাঠক পাঠিকাদের দৃষ্টি বোধ হয় তখনও আকর্ষণ করতে পারেনি তেলাপোকা বাহিনী। কিছুটা সময় পরই বিকট এক চিৎকার ভেসে এলো লাইব্রেরি থেকে। পুরো কলেজ যেন কেঁপে উঠল সেই চিৎকার। মনোযোগী ছেলেমেয়েগুলো আর্তনাদ করতে করতে বেরিয়ে এল। তাদের পেছনে ছুটতে ছুটতে বের হলেন লাইব্রেরিয়ান। দেখার মতো একটা দৃশ্য। ওরা দুজনে দেখেই আর অপেক্ষা করল না। সঙ্গে সঙ্গে ছুটে উপরে উঠে এল। তাদের হাসি যেন থামছেই না। হাসতে হাসতে সিঁড়িতেই গড়াগড়ি খাচ্ছে। নাজ কিছুটা একটা বলছে চেষ্টা করছে, তবে কথাগুলো তার খিলখিল হাসির আড়ালেই চাপা পড়ে গেল। টুসি হাসতে হাসতে বলল, উনার চেহারাটা দেখেছিলি? নাজ কোনোমতে হাসি থামিয়ে বলল, মনে হয় যেন ভূত দেখেছে। দুজনে আবারও খিলখিল করে হেসে উঠল। কিছুটা সময় পর নিজেদের শান্ত করে ফিরে গেল ক্লাসে। স্যার বোর্ডে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখাচ্ছেন। দুজনেই মনোযোগ দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিসের কি? হাসি যেন থামছেই না। মুখ চেপে হেসেই যাচ্ছে তারা। স্যার রাগী কণ্ঠে বললেন, এই তোমরা হাসছ কেন? টুসি বহুকষ্টে গলায় স্বর স্বাভাবিক রেখে বলল, কিছু না স্যার। টুসির কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই নাজ ফিক করে হেসে ফেলল। নাজের দেখাদেখি সেও আর হাসিটা চেপে রাখতে পারল না। স্যার কঠিন গলায় বলল, কি ফাজিল মেয়ে! বেরিয়ে যাও, তোমাদের মতো ছাত্রীর প্রয়োজন নেই ক্লাসে। নাজ মুখে হাত চেপে বলল, সরি স্যার। আরও দুটো ক্লাস চলে গেল কিন্তু তাদের উচ্ছ্বাস আর কমে না। দুজনের এই চাপা খিলখিল হাসির রহস্য ক্লাসের কেউই পারল না উদ্ধার করতে।
অবশেষে সমস্ত উচ্ছ্বাস শেষ হতেই হল। ক্লাসে একজন পিয়ন এসে বললেন, তুষি আর নাজনীন, তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডাকে। সঙ্গে সঙ্গে রক্তবর্ণ ধারণ করল নাজের চোখমুখ। কেউ কি তাহলে কিছু বুঝে গেল? চারিদিকে কেমন থমথমে পরিবেশ। মাথার ওপরে ফ্যানটা যে ঘুরছে তার ভঙ্গিমাও থমথমে। সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। প্রিন্সিপাল ম্যাডাম সাইমকে ডেকে পাঠিয়েছেন। নাজ ভেবে পায় না তার কি এমন অপরাধ ছিল। অপরাধ যদি হয়েই থাকে, কলেজ কর্তৃপক্ষ নিজে থেকে তাদের শাস্তি দিলেই তো হয়ে যেত। শুধু শুধু গার্জিয়ান ডেকে ঝামেলা বাড়াবার কোনো মানে হয় না। ওদিকে একটু আগে এসেছিল তুষির মাও। মা এবং প্রিন্সিপাল ম্যাডামের সামনে অপরাধের কথা অকপটে স্বীকার করে সে বলেছে, এই কলেজে আমাকে প্রতিনিয়ত অপমান করা হয়। আমাকে অপমান করলে আমি চুপ করে বসে থাকব কেন? তুষিকে কোনো শাস্তি দিয়েছে কিনা কে জানে। নাজ ভেবে পায় না একটা মেয়ে দিনের পর দিন ফেল করে যায় আর কলেজে দিনের পর দিন তাকে করা হয় অপমান। আজকের লাইব্রেরির ঘটনা সে সকল অপমানের বিরুদ্ধে তুষির প্রতিশোধের গল্প। যদিও প্রতিশোধ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়তে হয় তাকে। এসবের মাঝে নাজের ভূমিকাটা কি? তাকে তো আর অপমান করা হয়নি, লাইব্রেরি তেলাপোকা ছেড়ে দেওয়ার আইডিয়াটাও তার ছিল না। সে কেবল তুষিকে পথ দেখিয়ে সাহায্য করেছে। এর জন্যে সাইমকে ডেকে আনতে হবে। সাইম গম্ভীর ভঙ্গিতে বসে আছে। চোখে মুখে যথেষ্ট স্বাভাবিকতার ছাপ ধরে রাখার চেষ্টা করলেও নাজ ঠিকই বুঝতে পারছে প্রচণ্ড রাগে ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে সে। নাজ প্রিন্সিপালের ঘরে এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। সাইমের সঙ্গে একবার চোখাচোখি হতেই ভয় দৃষ্টি সরিয়ে ফেলল অন্যদিকে। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, এভাবে হুট করে ডাকার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনার খুব একটা অসুবিধা হয়নি। সাইম শীতল গলায় বলল, জি না। আমরা শিক্ষকরা আপনার কাজকে খুবই এপ্রিশিয়েট করি। আমাদের কলেজের বহু মেয়েদের পড়াশোনা শেষ হবার আগেই বিয়ে হয়ে গেছে। বিয়ের পর আমরা হাজার চেষ্টা করেও তাদের লেখাপড়ায় ফেরাতে পারিনি। আর সেখানে নাজনীনের ঘটনা একেবারেই ব্যতিক্রম। বিয়ের পর আপনি নিজে এসে ওকে ভর্তি করিয়ে দিয়ে গেছেন। তাই আমরা চাই না ওর পড়াশোনা নিয়ে আপনাকে খুব একটা বিরক্ত করতে। কিন্তু সাইম তাকে থামিয়ে দিয়ে বলল, ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দ্যাট। ও কি ঘটিয়েছে সেটা বলুন। প্রিন্সিপাল ম্যাডাম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, বললে বিশ্বাস করবেন না, নিজের চোখেই দেখুন। তিনি কম্পিউটারে একটা ভিডিও রেকর্ডিং ছেড়ে দিলেন। নাজ ভালোভাবে লক্ষ্য করতেই বুঝল জিনিসটা সিসিটিভি ফুটেজ। ছাগল কোথাকার, মনে মনে তুষির উদ্দেশ্যে বলল সে। নাজ না হয় নতুন, কিন্তু তুষি বহুকাল ধরেই তো এই কলেজে তার বিচরণ। এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে, মেয়েটা জানে না নাকি? সাইম পুরো ভিডিওটা মনোযোগ দিয়েই দেখল। তবে ওই বাক্সটার ভেতরে কি ছিল সম্ভবত বুঝতে পারল না। তাই লাইব্রেরি থেকে ছেলেমেয়েগুলোকে চিৎকার করে বেরিয়ে আসতে দেখে সাইম চমকে উঠে বলল, কি হলো? তেলাপোকা মানে? আজ সকালে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্যে কতগুলো তেলাপোকা আমাদের ল্যাবে আনা হয়। তারা দুজন সেই তেলাপোকাগুলোকে লাইব্রেরি ছেড়ে দিয়ে আসে। সাইম চরমভাবে হকচকিয়ে গিয়ে নাজের দিকে তাকিয়ে বলল, কেন? নাজ সঙ্গে সঙ্গে চোখ দুটো নিক্ষেপ করল মাটির দিকে। তার খুব বলতে ইচ্ছা করছে, আমি তো শুধু তুষিকে সাহায্য করেছি। আমার কোনো দোষ নেই। কিন্তু সাহসের অভাবে মুখটা বন্ধই করে রাখল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, দোষটা সম্পূর্ণ ওর একার না। খারাপ সঙ্গ, তাছাড়া নতুন হিসেবে আমাদেরও দায়িত্ব ছিল ওর দিকে আরেকটু মনোযোগ দেওয়া। হয়তো আমরাই সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। কিন্তু ওর যে দোষ নেই তাও নয়। আচ্ছা আপনি বলুন তো, আপনার প্রিয় একজন বন্ধু যদি পাহাড় থেকে ঝাঁপ দেয়, তবে আপনিও কি তার দেখাদেখি ঝাঁপ দেবেন? সাইম চুপ করে রইল। প্রচণ্ড বিস্ময় যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। তার চোখ দুটো এখনো কম্পিউটারের দিকেই স্থির হয়ে আছে। মিস্টার সাইম। সাইম সংবিত ফিরে পেয়ে বলল, জি।
আমি মনে করি নাজনীনের একটা শাস্তি হওয়া উচিত। শাস্তি পেলে এমন দুঃসাহস আর দ্বিতীয়বার করতে পারবে না। সাইম গম্ভীর গলায় বলল, অবশ্যই। আপনার যা ভালো মনে হয় তাই শাস্তি দিন। আমরা শিক্ষকরা আলোচনা করে দুজনের শাস্তি ঠিক করেছি। ওর বান্ধবীকে 30 দিনের জন্যে সাসপেন্ড করা হয়েছে, নাজনীনের শাস্তি অতটা দীর্ঘ না হলেও 15 দিনের হবে। সাসপেনশন শেষ হবার দুদিন আগে পরীক্ষা শুরু হবে। সেই হিসাবে প্রথম দুটো পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নাজ স্থিরদৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে। তার ভেতর দিয়ে যে কি সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে তার টের এরা কেউ পেল না। বারান্দার দোলনাটার ওপরে গম্ভীরভাবে বসে আছে সাইম। তাকে দেখে মনে যেন পাথরের কোনো মূর্তি। এ জীবনে কোনোদিন নড়াচড়া করেনি, ভবিষ্যতে করবে সেই সম্ভাবনাও ক্ষীণ। তার সামনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নাজ। এই মুহূর্তে মানুষটাকে প্রচণ্ড ভয় লাগছে তার। ভয়টা কিছুক্ষণ আগেও ছিল না। বাসায় পা রাখার সঙ্গে সঙ্গে তাকে ঝেঁকে ধরেছে তীব্র এই ভয়। সাইম শান্ত ভঙ্গিতে বলল, লাইব্রেরিতে তেলাপোকা। শান্ত ভঙ্গিতে কথাটা বললেও তার গলার স্বরে কোথাও যেন একটা থমথমে ভাব ছিল। সেটা আর কেউ না বুঝলেও নাজ বেশ বুঝতে পারছে। নাজ ইতস্তত করে বলল, শুনুন। সাইম ধমক দিয়ে বলল, কি আর শোনাবে? কম কথা তো শুনতে হলো না তোমার জন্যে। নাজ চুপ করে রইল। ভয় তার গলার থাকে আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না। এই মানুষটাকে হুট করে এত ভয় কবে থেকে পেতে শুরু করল সে? সাইম বলল, হোয়াট ডিড আই টেল ইউ? বলেছিলাম না তোমার ছোট থেকে বড় সব প্রয়োজনগুলোর খেয়াল আমি রাখব, তোমার যা যা ইচ্ছা সব আমি পূরণ করব। তুমি শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। জি। তাহলে? অবশ্য আমি জিজ্ঞেসই বা করছি কাকে? আগেই বোঝা উচিত ছিল পৃথিবীতে কাউকে তুমি তোয়াক্কা করো না। একটা ব্যাপারই আমার মাথায় ঢুকছে না, এত বড় দুঃসাহস কোথা থেকে আসে তোমার? নাজ ভীত গলায় বলল, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি এত বড় ঝামেলা বেঁধে যাবে। সাইম ক্রুদ্ধ কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন? এতে বোঝারই বা কি আছে? একটা মানুষের বিবেকেই তো থাকে এমন কাজ করা উচিত কি উচিত না। ওহ, তোমার মধ্যে তো আবার বিবেক বলতে কিছু নেই। থাকলে কেউ কলেজের লাইব্রেরি তেলাপোকা ছেড়ে দেয়? তুমি কি ভেবেছিলে চুপচাপ তেলাপোকা ছেড়ে দিয়ে আসবে আর কেউ কিচ্ছু টের পাবে না? সাইম তাকিয়ে রয়েছে নাজের দিকে। তার চোখে জিজ্ঞাসা। যে উত্তরের আশা সে করছে সেই উত্তর নাজ দিতে চাইছে, তবে পারছে না। গলা ভেঙে কান্না আসছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার। ঠোঁট চেপে কান্না আটকে রেখেছে সে। এই মুহূর্তে কিছুতেই ওই মানুষটাকে তার চোখের জল দেখতে দেওয়া যাবে না। সাইম আবারও বলল, খুব ফুর্তি হয়েছে তাই না? কিন্তু তাতে কি? শেষ রক্ষা তো আর কোনো না। পুরো কলেজের সামনে মুখ দেখাতে পারবে এরপরে। আমার মতে 15 দিনের সাসপেনশনে তোমার মতো মানুষের কিছুই হবে না। তোমার জন্যে দরকার ছিল কঠিন কোনো শাস্তির। প্রাণপণ চেষ্টা করেও কান্নাটা আর চেপে রাখতে পারল না নাজ। তার চোখ দুটো বেয়ে নিঃশব্দে বেয়ে পড়ছে অশ্রুধারা। সাইম প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, ন্যাকামি বন্ধ করো। খবরদার কাঁদবে না। নাজ 2 হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, আপনি সব সময় আমার সঙ্গে এমন করেন। আমি কি ক্ষতি করেছিলাম আপনার? আমাকে যদি একেবারেই সহ্য না করতে পারেন তাহলে বাড়িতে রেখে আসুন। আমি থাকব না এখানে। চুপ ব্লাডি ইডিয়ট। কিছু বললেই একটাই কথা, বাড়িতে দিয়ে আসুন। শোনো, বিয়ে করেছি। তোমার সঙ্গে যা ইচ্ছা তাই করার অধিকার আমার আছে। কোথাও যাচ্ছ না তুমি। এখানেই থাকবে আর আমার ইচ্ছা অনুযায়ী চলবে। কথাগুলো বলেই সাইম লম্বা লম্বা পা ফেলে ফেলে চলে গেল। নাজ বসে পড়ল দোলনায়। তার শিশুসুলভ অসংখ্য স্বভাবের একটি হল বকাঝকা, সে কিছুতেই সহ্য করতে পারে না। কেউ একজন কঠিন গলায় বকলেই তার সারা শরীর কাঁপতে থাকে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয়। নাজ দুহাতে মুখ ঢেকে কাঁদছে।
কেন যে এই মানুষটার সঙ্গে তার বিয়ে হতে গেল? ইচ্ছা করছে ছুটে পালিয়ে যেতে। তা কি একেবারেই অসম্ভব? বেশ কয়েকদিন কেটে গেল ওই ঘটনার। নাজের বেশিরভাগ সময় এখন কাটছে বাড়িতে বসে লেখাপড়া করেই। এক সপ্তাহ পর সাসপেনশন কেটে গেলেই পরীক্ষা। নাজ ঠিক করে রেখেছে এই পরীক্ষায় ভালো করে সাইমের মুখ বন্ধ করে দেবে। মানুষটা ভয়ানক রেগে গেছে। এই কয়েকদিনেও তার রাগের লেশমাত্র কমেনি। নাজের সঙ্গে কথা বলছে না, নাজ নিজে থেকে কথা বলতে গেলেও এড়িয়ে যাচ্ছে। মানুষটার অবহেলা প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। কয়েকদিন আগেও সাইমকে সহ্য হতো না নাজের। একটু পর পর তার রাগিয়ে দেওয়ার প্রবণতা অসহনীয় পর্যায়ে চলে যেত। তবে এখন কেন সেই একই মানুষের অবহেলা সহ্য করতে পারছে না নাজ? আজ সকালে অফিসে যাওয়ার আগে সাইম যখন জুতার ফিতা বাঁধছে, তখন নাজ তার সামনে গিয়ে অসহায় গলায় বলল, আপনি এখনো আমার ওপরে রেগে আছেন? সাইম তীক্ষ্ণ গলায় বলল, রেগে আছি তোমাকে কে বলল? তাহলে কথা বলছেন না কেন আমার সঙ্গে? তোমার সঙ্গে খেজুরে আলাপ করার তো কিছু নেই। যাও, নিজের কাজে যাও। আবারও গলা পর্যন্ত কান্না এসে গেল। নাজ বহুকষ্টে চোখের জল চেপে রেখে আড়ালে চলে এল। আচ্ছা, এই মানুষটা কি জানে না তার এই রাগ কতটা কষ্ট দিচ্ছে নাজকে? নির্ঘাত জানে, জানে বলেই এতটা কষ্ট দিচ্ছে তাকে। নাজদের বারান্দা থেকে সূর্যাস্ত দেখা যায়। আজ বহু বছর পর নাজ সূর্যাস্ত দেখল। কি অনিন্দ্য সুন্দর দৃশ্য! মানুষ প্রকৃতির কাছাকাছি থেকেও প্রকৃতির এই অপরূপ দৃশ্যগুলোকে দূরে ঠেলে দেয়। চারিদিকে অন্ধকার নেমে আসতেই ঘরের ভেতরে চলে এল নাজ। আর ঠিক তখনই এমন এক ঘটনা ঘটল যা তার সমস্ত অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলল। প্রচণ্ড ভয়ে পাথরের মতো জমে দাঁড়িয়ে আছে নাজ। এক চুল নড়ার ক্ষমতা তার মধ্যে অবশিষ্ট নেই। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, অনবরত ঘামছে সে। এতটা ভয় এ জীবনে কোনোদিন পায়নি সে। সামনে এগিয়ে যাওয়ার মতো সাহস নেই তার মাঝে। তবুও বহু কষ্টে এগিয়ে গিয়ে সোফা থেকে ফোনটা হাতে তুলে নিল। কাঁপা কাঁপা হাতে ডায়াল করল সাইমের নম্বর। দুটো রিং বাজতেই অপর প্রান্ত থেকে ফোনটা কেটে দিল সাইম। কোনো মানে হয়? যত রাগ সব এই মুহূর্তেই প্রকাশ করতে হবে মানুষটাকে। নাজ আবারও ডায়াল করল। এবার ফোনটা রিসিভ করে বিরক্ত গলায় সাইম বলল, কি সমস্যা তোমার? নাজ কাঁদো কাঁদো গলায় বলল, আপনি এক্ষুনি বাসায় আসুন। আপনি না এলে আমি মরেই যাব। চলবে? গল্প অপেক্ষারা। সূচনা পর্ব। লেখা অতন্দ্রিলা আইচ।